বাংলার ভোট মানে প্রতি পদে টুইস্ট। চারপাশে এমন অনেক কিছুই ঘটছে যা একেবারে নতুন, পশ্চিমবঙ্গবাসীর কাছে একেবারে নতুন, আগে কখনো ঘটেনি। 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে, কিন্তু বাংলার মতন থ্রিলার আর কোথাও দেখা যায়নি। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সওয়াল করছেন, আগে কখনো হয়নি। 60 লক্ষ লোকের নাম অ্যাডজুডিকেশনে, ফাইন, কিন্তু নিষ্পত্তি করছে কে? ইলেকশন কমিশন নয়, বিচার বিভাগ। এমনটাও আগে হয়নি। বৈধ ভোটারদের সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, তাও বেনজির। 26-এর লড়াইয়ে কুরুক্ষেত্র আর পলাশী বলতেই পারেন ভবানীপুর ও নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে এসেছেন ভবানীপুরে, একদম তৃণমূলের গড় ভবানীপুরে। যে লড়াইটা যত না রাজনৈতিক, হয়তো 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 ততটাই ব্যক্তিগত, আমি জানি না। ভারতে কিন্তু এরকম দৃষ্টান্ত নেই। আজকের বিতর্ক সভা তা নিয়ে। এই বিতর্ক সভাকে এগিয়ে নিয়ে যেতে আমার সঙ্গে আছেন আমার সহসাথী শুভজিৎ মিত্র। অনির্বাণদা, তুমি যেখানে বললে যে ভারতে এরকম আমরা দেখিনি, এটা ঠিক। অনেকে আবার এটাও বলছে যে লড়াইটা 5 বছর আগে নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল, তার কি পরিসমাপ্তি এবার 26-এ ভবানীপুরে হতে চলেছে, এটাও কিন্তু অনেকে বলছেন। কিন্তু যদি নন্দীগ্রাম আর ভবানীপুরের প্রেক্ষাপটটা দেখি, সম্পূর্ণ আলাদা। নন্দীগ্রাম 2020 নভেম্বর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল দাদার অনুগামী। সেই দাদার এক অনুগামীকে তৃণমূল কংগ্রেস দাদার বিরুদ্ধে লড়াইতে নামিয়েছে, আর সেই দাদা তার দিদির ড্রয়িং রুমে এসে লড়াই করছেন। নন্দীগ্রাম, ভবানীপুর, এই নিয়ে আজ আলোচনা। 26-এর মূল সুর নন্দীগ্রাম বনাম ভবানীপুর। বাংলার ভোটে বিজেপিকে বারবার রুখে দিয়ে তিনি দেশে দৃষ্টান্ত। I will win from Bhawanipur, even there is a one vote. মুখ্যমন্ত্রীকে তাঁরই ডেরায় ঢুকে চ্যালেঞ্জ ছুড়ছেন বিরোধী দলনেতা। গোটা দেশে এমন নজিরও নেই। নন্দীগ্রামের জমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জমি দিয়েছিল, তাই পরিবর্তনের 1 দশক ধরে নির্দ্বিধায় নন্দীগ্রামে লড়তে গিয়েছিলেন মমতা, কিন্তু সবক শেখাতে পারেননি প্রাক্তন সতীর্থকে। এখন হলদির ওপারে গেরুয়ার ছড়াছড়ি। সেখান থেকে ভবানীপুর কত দূর মেপে দেখেছেন শুভেন্দু? যারা রাম মন্দির প্রতিষ্ঠার দিন পার্ক সার্কাসে মিছিল করে, মানুষ তাদের বিনাশ চাইছে। हमारा खाली भवानीपुर नहीं है, हमारा 294 कॉन्स्टिट्यूंसी है और भवानीपुर इसको लीड करते हैं। ভবানীপুর তাঁর পাড়া, ঘরের মাঠ, তাও এই নির্বাচনে এসআইআর ভাবাচ্ছে ভবানীপুরের ঘরের মেয়েকে। ভ্যানিশ কুমার ভ্যানিশ করেছে ভোট। ভবানীপুরের জনবিন্যাস মিশ্র প্রকৃতির। বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, মুসলিম, শিখ, জৈন। ভোট রাজনীতির সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার বিজেপি অঙ্ক কষছে দিদির পাড়া নিয়ে। তাদের ভাবনায় লোকসভার সময় ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টাতে এগিয়ে থাকার অ্যাডভান্টেজ কিভাবে নেওয়া যায়। তার সঙ্গে পুরনো হিসাব এবার অদল বদল হবেই এসআইআর এর সৌজন্যে। সে কথা বিলক্ষণ জানেন 3বারের মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনিক ব্যস্ততার ফাঁকেও দলের বিএলএদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। ভোট প্রচারে নামার আগে সেরেছেন দলীয় কর্মী সভা। প্রচারেও তার বারবার আসছে এসআইআর এসআইআর। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন, ওদের শেষ করবে। দক্ষিণ কলকাতার কয়েকজন কেন সব ক্ষমতা কুক্ষিগত করে রাখবে? তৃণমূল ছাড়ার সময় এ কথায় বারবার বলতেন শুভেন্দু অধিকারী। এবার ঐতিহাসিক লড়াইয়ে তিনি নেমেছেন দক্ষিণ কলকাতার ময়দানে। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। নন্দীগ্রামের জমিতে নাকি হলদির জলের মতোই স্রোত বয়ে যায়। সেই স্রোতে কোন দলের বাঁধ যে ভাঙবে সে আন্দাজ পাওয়া মুশকিল। সেই নন্দীগ্রামে এবার পবিত্র কর তৃণমূলের প্রার্থী। শুভেন্দু যেমন দিদির হাতে তৈরি বলে পরিচিত ছিলেন, তেমনি পবিত্রর মেন্টর ছিলেন শুভেন্দু। কিন্তু গুরুমারা বিদ্যা কি পবিত্র রপ্ত করতে পেরেছেন? শুভেন্দু পেরেছেন, প্রমাণ 2021। মমতাও তা বিলক্ষণ বোঝেন। দুজনেই বোঝেন মাটির গন্ধ, তা নন্দীগ্রামের হোক বা ভবানীপুরের। তাই এবারের লড়াই সহজ নয় মোটেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তাহলে শুভজিৎ, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। তুমি আগে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনসটা বলে দাও। আমাদের এখানে যারা রয়েছেন এই মুহূর্তে প্রত্যেকেই প্রথম রাউন্ডে তারা 4 মিনিট করে সময় পাবেন, তাদের বক্তব্য রাখবেন।
দ্বিতীয় রাউন্ডে তারাই আবার 3 মিনিট করে সময় পাবেন, তাদের বক্তব্য রাখবেন। আর তৃতীয় রাউন্ডে আমরা প্রশ্ন ছুড়ে দেবো, হতে পারে সেই প্রশ্নগুলো অনেকের কাছে অপ্রিয় হতে পারে, সেই প্রশ্নের উত্তর অনির্বাণ দা তৃতীয় রাউন্ডে আমরা গেস্টদের কাছ থেকে নেব। একদম। আর আমরা এই রুলস অ্যান্ড রেগুলেশন বললাম না, রেগুলেশনটা মানে হচ্ছে আমরা তর্ক চাই, অবশ্যই তর্ক চাই, কিন্তু ঝগড়া চাই না, না হলেই ভালো। তো আমি আমাদের যে বিশিষ্ট অতিথি তাদের সঙ্গে আলাপ করি দিই। আমার একদম ডান দিকে আছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, তারপরে আছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, তারপরে আছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস নেতা। আর আমার একদম বাঁদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি, মাঝে রয়েছেন ফাল্গুনী পাত্র বিজেপির তরফ থেকে এবং অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাহলে ডেকে নিই প্রথম বক্তাকে, ঝন্টু বড়াইক। পোডিয়ামে গিয়ে বলতে হবে। দেখুন, ভারতবর্ষে রাজনৈতিক ইতিহাসে আমি অনেক চেক করে দেখছিলাম, একটু আগে এখানে প্রবীণ রাজনীতিবিদ চন্দন দার সাথেও কথা হচ্ছিল, সত্যিকারের অপোজিশন লিডারের সাথে মুখ্যমন্ত্রীর এইভাবে কন্টিনিউয়াস হেড অন কলিশন তার ইতিহাস খুব একটা নেই, বা এই ব্যাপকতায় নেই, কোথাও নেই। 294টা সিটের মধ্যে 21-এর নির্বাচনে একটা এপি সেন্টার তৈরি হয়েছিল নন্দীগ্রামকে কেন্দ্র করে, এবার হচ্ছে 2টো সেন্টার। এবার প্রশ্ন হলো কোনটা পলাশী হবে, কোনটা কুরুক্ষেত্র হবে, সেটা আপাতত তোলা থাক। এখানে যিনি বিচারক আছেন বা সঞ্চালক আছেন তিনি লাস্টে হয়তো কনক্লুশন টানবেন তিনি। আমি নন্দীগ্রামটা ধরি আগে। দেখুন, একটা সময় ছাত্র যখন আমি ছিলাম তখন 2007 সাল নন্দীগ্রামে ব্যাপক গণহত্যা করছে লক্ষণ শেঠের নেতৃত্বে হারমাদরা। আমরা বই দিতে গিয়েছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য, কারণ বাড়িঘর পুড়িয়ে গেছে। তো আমাদের হলদি নদীর বাইরে তখন মহাশ্বেতা দেবী, মেধা পাটেকর তাদের নেতৃত্বে ছাত্র তখন আমরা। সেই সময় ওখানে 2 দিন থাকার সূত্রে একটা দারুণ একটা জিনিস আমাদের এক্সপিরিয়েন্স হলো যে এই 2007-08-এর ওই প্রেক্ষাপটে নন্দীগ্রামে গণনেতা তখন শুভেন্দু অধিকারী। যেহেতু নন্দীগ্রামে একটা বড় অংশের পপুলেশন 24-25% সংখ্যালঘু মুসলিম, সেই বাড়িতে কোনো ছেলে সন্তান হলে, যেটা আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, নাম রাখতেন শুভেন্দু শেখ, শুভেন্দু অধিকারী। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা পেনিট্রেশন, যেই পেনিট্রেশনটায় সিপিএম পর্যন্ত দিল্লির বুখারিকে আনতে হয়েছিল এই হিন্দু মুসলমান সংগঠিত গণ আন্দোলনটাকে ভাঙতে। খেয়াল করে রাখতে হবে যে ওই সময় কিন্তু তৃণমূল সেই অর্থে সেখানে ঢুকতে পারেনি। জমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, যেটা সব দলের একটা বড় প্ল্যাটফর্ম ছিল। প্রশ্ন হলো সেই জায়গায় দাঁড়িয়ে 21-এর নির্বাচনে মমতা ব্যানার্জি, আমার ব্যক্তিগত মত, একটা রাজনৈতিক হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। যে রাজনৈতিক হঠকারী সিদ্ধান্তের পরেও তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক পারদর্শিতা বলুন, তার ইমেজ বলুন, সবকে কাজে লাগিয়ে মাত্র 1956 ভোট সম্ভবত তিনি পিছিয়েছিলেন। আমার মনে হয় রাজনীতির ইতিহাসে এই ভোটটা পশ্চিমবঙ্গে, যেখানে 355টা নন্দীগ্রামে বুথের মধ্যে 89টা বুথেই 90%-এর উপরে পোল সে বছর, একদম আমার ডেটা ওয়াইজ আছে, সেই বিপুল একটা সাড়া পাওয়া, সেই সাড়াটা দুপক্ষেরই ছিল। এবং 1956 ভোটে এবং পরবর্তী লোকসভায় সেই মার্জিনটাকে শুভেন্দু অধিকারী বাড়িয়েছিলেন 8000 সামথিং ভোটে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবারের নন্দীগ্রামের ভোটটা কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার ক্ষেত্রে অনেকটা ইজি একটা চক আউট হচ্ছে। এটা অন্য রাজনৈতিক অঙ্কে আমি দেখি না। তৃণমূলের ওখানে আর নতুন করে কোনো প্রার্থী দাঁড় করার কিছু ছিল না। ওয়ান অ্যান্ড অনলি একটা পার্ট ছিল যে একটা রিস্ক ফ্যাক্টর নেওয়া, যেটা 11 সালে উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে তার জনপ্রিয়তাকে পাশ কাটাতে না পেরে, কোনো সংগঠন না থাকার পরেও একটা চান্স নেওয়া, যেই চান্সটা রুদ্র ভট্টাচার্যকে নিয়েছিল, যিনি রাজনীতিতে কোনোদিন ছিলেনই না। ফলে সেই জায়গায় তৃণমূল এটা করেছে, যদি কিছু হিন্দু ভোট কাটানো যায়, কারণ সংখ্যালঘু মুসলিমদের একটা বড় ভোট মমতা ব্যানার্জি এর আগেও পেয়েছিল, এবারও তৃণমূল সেটা পাবে, এটা একটা অঙ্ক থাকতে পারে। কিন্তু সেখানে কিন্তু রাজনৈতিক ময়দানে শুভেন্দু যোজন এগিয়ে। এবার চলে আসা যাক ভবানীপুর, কিচেন ক্যাবিনেট মমতা ব্যানার্জির। দেখুন, 16 সালের নির্বাচন থেকে লাস্ট 24-এর নির্বাচন, ভোট যারা অ্যানালাইসিস করে তারা কিন্তু খুব কারেন্ট স্ট্যান্ডার্ডিটিটাকে ধরে। সেইখানে কিন্তু মমতা ব্যানার্জির দল তৃণমূল নৈতিকভাবে 16 সাল থেকেই ভবানীপুরে পিছিয়ে। আমি বলছি নৈতিকতার প্রশ্নে। আমি যদি তথ্যগুলো দেখি, আপনি 16 নির্বাচন, যেখানে বিজেপি 19.14, বরং কংগ্রেস সেখানে পেয়েছে 29.26, সেখানে 19-এর নির্বাচনে বিজেপি সেখানে তৃণমূলের 45.5%-এর এগেনস্টে 43.2%, কতটা হাই। এবং লাস্ট নির্বাচনে যদি পরিসংখ্যানটা দেখা যায়, 8টি ওয়ার্ড সম্মিলিত
এই ভবানীপুরে 3টে ওয়ার্ডে কিন্তু 73, 77, 82-তে টিএমসি লিড ছিল 15,836 ভোটে, যেখানে বাকি 5টা 63, 71, 74, 72, 70-এ বিজেপি লিড ছিল 10,370 ভোটে। এবং এসআইআর, যেই এসআইআরে এই মুহূর্তে সর্বসাকুল্য 47,111 জন ভোটার লিস্টে নাম কাটা গেছে, খসড়া ভোটার, এবং পরবর্তীকালে যে বাড়তি এটা পেরোলো, আর এখনো পর্যন্ত বিচারাধীন 14,154, যার একটা বড় অংশ আছে ফিরহাদ হাকিমের, যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল এগিয়েছিল, সেই ফিরহাদ হাকিমের 82 ওয়ার্ড, যেখানে 3,224 ভোটে এগিয়েছিল, এবং 77-এ শামীমা রহমান 12,325 ভোটে তৃণমূল এগিয়েছিল। সেই দুটো ওয়ার্ডে কিন্তু সবচাইতে বেশি ভোটার লিস্ট নাম কাটা গেছে। যদি সহজ পাটিগণিত ধরি, সেখানে কিন্তু বরং তৃণমূলকে বেগ পেতে হবে মমতা ব্যানার্জির এই লিডটাকে ধরে রাখার জন্য। আমরা আসবো, আমরা কাকে ডাকবে শুভজিৎ এবারে? ঝন্টুদা একটা কথা বললেন, আমি নোট করেছি অনির্বাণদা, ভোটিং প্যাটার্নটাও কিন্তু ফ্যাক্টর, মানে নন্দীগ্রামের ভোটিং প্যাটার্ন আর ভবানীপুরের ভোটিং প্যাটার্ন, এটা নিয়েও পরবর্তী সময় আলোচনা করবো। তবে তার আগে ফাল্গুনী পাত্র আমাদের দ্বিতীয় বক্তা আজকের। নমস্কার। বিষয় হচ্ছে ভবানীপুর এবং নন্দীগ্রাম। আমরা দেখেছি যে ভবানীপুরে যখন মমতা ব্যানার্জি 2011-তে দাঁড়িয়েছিলেন, তখন আমরা দেখেছি তার ভোট পার্সেন্টেজ ছিল 77%। এবং আমরা তারপরে 2016-এ যখন ভবানীপুরে তিনি আবার দাঁড়ালেন, তখন তার ভোট পার্সেন্টেজ গিয়ে দাঁড়ালো 47%। আমি সরাসরি এই জায়গাতেই যাচ্ছি। আমরা জানি না যে 2011-তে মানুষের 34 বছরের যে জগদ্দল পাথরকে সরিয়ে যিনি সততার প্রতীক হিসাবে উঠে এলেন, সে কিভাবে 2016-তে কেন তার ভোট পার্সেন্টেজ 30% কমে গেল, এতটা এক ধাক্কায় কীভাবে তলানিতে এসে নামলো, সেটা আমরা বুঝে উঠতে পারিনি। এবং আমরা তারপরে দেখলাম যে 2021-এ এসে তিনি আর ভবানীপুরে দাঁড়ালেন না, তিনি চলে গেলেন নন্দীগ্রামে। স্বভাবতই হয়তো নন্দীগ্রামটাকে তিনি বেশি ভরসা করতে চেয়েছিলেন ভবানীপুরের থেকে, কারণ যেভাবে পরের বারে মানে 2016-তে যেভাবে ভোট পার্সেন্টেজ তার সেখান থেকে নেমে এসেছে সেই দিকে তাকিয়ে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রামও তাকে খালি হাতে ফিরিয়ে দিল। অর্থাৎ সেখানেও মাননীয়া মমতা ব্যানার্জিকে, যিনি আমাদের অভিভাবিকা, সেখানে তাকে অভিভাবিকা হিসাবে মান্যতা দিতে নারাজ নন্দীগ্রামবাসী, বা সেক্ষেত্রে শূন্য হাতেই তিনি ফিরে এলেন এবং দ্বিতীয়বার যেখানে উপনির্বাচনে দাঁড়ালেন সেটা ভবানীপুর স্বভাবতই নয়। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম, এই ভবানীপুর থেকে যেখানে মাননীয়া থাকেন, যেখানে সবাই সততার প্রতীক হিসাবে, অন্যায়ের প্রতিবাদী হিসাবে যাকে তুলে ধরেন, সেই ভবানীপুরে আমরা যখন দেখলাম বারবার করে অনুপ্রবেশকারীর বিভিন্ন বিষয় এলো, আমরা দেখলাম আব্দুল খান, জলদ খান, সাহেব খান, বিভিন্ন তাদের যে ড্রাইভিং লাইসেন্স, সেগুলো সব কিন্তু আমরা দেখলাম যে ইস্যু হয়েছিল নকল, আধার, সবই বেলতলা থেকে। অর্থাৎ এই যে যেখানে সততার প্রতীক বলে তিনি চিহ্নিত করতে চাইছেন, যেরকম আজকে আমরা সেই সততার প্রতীক হিসাবে কোথাও তার স্টিকারও পর্যন্ত দেখতে পাই না, ঠিক তেমনই সেইখান থেকেই যে সমস্ত জিনিসের শুরুয়াত, মানে শুরু তৈরি হচ্ছে, সমস্ত জিনিসের তৈরির যে বিভিন্ন ম্যাপিং হচ্ছে, সেটাও কিন্তু ধীরে ধীরে মানুষের কাছে প্রমাণিত। এবং সেখানে আমরা দেখলাম নকল আধার, নকল প্যান, সব ভিসা শেষ হয়ে গেছে, তারপরেও সে এখানে থেকে ভোট দিয়ে যাচ্ছে কন্টিনিউ। তারপরে আর একটা বিষয় হচ্ছে, আমরা 22 বছরে জনসংখ্যা বেড়েছে 31%, ভোটার বেড়েছে 66.5%, যেটার দিকে মানুষও কিন্তু তাকিয়ে রয়েছে। কারণ ভবানীপুর এবং নন্দীগ্রাম মানুষ কিন্তু যে মহাযুদ্ধ দেখেছে, সেটা দুবারই কিন্তু আমরা বিরোধী দলনেতা এবং মাননীয় মমতা ব্যানার্জি দুক্ষেত্রেই আমরা সেটা দেখতে পেরেছি, এবং সেক্ষেত্রে মানুষ কিন্তু তাকে মেনে নিতে পারেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন বারবার করে এই পশ্চিমবঙ্গকে বিভাজন করা, বিভাজনের যে রাজনীতি, একজন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। একজন মুখ্যমন্ত্রী, যেখানে আমাদের যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যের।
তিনি বলছেন হিন্দুদের দাওয়াত ইসলাম দেওয়া প্রয়োজন আছে। তিনি বলছেন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ একদিন উর্দুতে কথা বলবেন। আমরা বারবার করে দেখেছি যে এত ঘটনার পরেও কখনো মমতা ব্যানার্জি সমান চোখে দেখার দৃষ্টিতে, অর্থাৎ যে এই ধরনের যে বিশেষ সম্প্রদায়ের প্রতি এই যে কলকাতার মেয়রের বিশেষ টান বা বিশেষ তাদেরকে পার্থক্য হিসাবে দেখা এবং হিন্দুদের দাওয়াতে ইসলাম দিয়ে পশ্চিমবঙ্গের যে অনুপ্রবেশকারীদের যে রমরমা বা যে বিভাজনের রাজনীতি প্রথমেই আমরা দেখেছি যে ইমাম ভাতা দিয়ে শুরু করেছিলেন, সেই পার্থক্যটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ মানুষের কাছে একদম গেঁথে দিয়েছেন। তো স্বভাবতই বিভিন্ন ধরনের বিভাজন একজন অভিভাবিকা হিসাবে, একজন নেত্রী হিসাবে সবাই মমতা ব্যানার্জিকে ভেবেছিলেন যে এই যে 34 বছরের অপশাসন, শিল্প চলে গেছে, শিক্ষার একটা প্রজন্ম পঙ্গু করে দিয়েছে, বিভিন্নভাবে এই যে পশ্চিমবঙ্গের যেভাবে আমরা বলতাম যে সিপিএম তৃণমূলকে সিপিএম মুসলিমকে যেভাবে তোষণ করে অন্তত মমতা ব্যানার্জি করবেন না। আমরা দেখলাম এই তৃণমূল বামফ্রন্টের আরও উন্নত ছাত্রী, অর্থাৎ তৃণমূলের মেধাবী ছাত্রী এই তৃণমূল, সেই হিসাবেই মানুষ মেনে নিলেন এবং আগামী দিনে দেখলেন যে যাহাই সিপিএম তাহাই আরও উন্নততর তৃণমূল। সেই জন্য মানুষ এই তৃণমূলের থেকে বেরোতে চাইছে, মানুষ সুশাসন চাইছে, মানুষ এই পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাইকে সমান চোখে দেখে সুশাসন, নারীদের সুরক্ষা, যুবকদের চাকরি এবং যেভাবে বোমাগুলির ঝনঝনানি একের পর এক এখানে আমরা শিল্প বলতে বোম শিল্প, আমরা সেই দিকে যেটা দেখি, মানুষ তার থেকে বেরিয়ে আসতে চাই। থ্যাংক ইউ। এবার আমরা একটা কংগ্রেসের পার্সপেক্টিভ, নন্দীগ্রাম বা ভবানীপুরের লড়াই থেকে কি একদম কংগ্রেস টোটালি একটা সাইলেন্ট অবজারভার? একটু শুনবো চন্দন ঘোষ চৌধুরীর কাছ থেকে। নমস্কার। সর্বপ্রথমে বলি, আজকের এই আলোচনা এবং সেখানে আমার প্রতিনিধিত্ব একটু অন্য রকম, মানে আমার দেখবার দৃষ্টিভঙ্গি। শুরু করি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান অমর্ত্য সেনের সেই বিখ্যাত লেখা, যেখানে প্রশ্ন করা হচ্ছে তোমার আইডেন্টিটি কি? আমি বলছি আমি বিশ্ব নাগরিক, আমি ভারতীয়, আমি পশ্চিমবঙ্গের নাগরিক। এসআইআর প্রমাণ করেছে একেবারে শেষে এসে আমি একজন মানুষ এবং মানুষ কি না, অর্থাৎ আমি স্টেটলেস কোনো সিটিজেন অথবা না। আমার কেন এখান থেকে শুরু করবার ইচ্ছা হলো, এমন একটি আঙ্গিকে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি দুটো মানুষকে ঘিরে এবং দুটো রাজনৈতিক কৌশল, দুটো নির্বাচনী ক্ষেত্র, একটি নন্দীগ্রাম আর একটি ভবানীপুর। আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে আমি দেখেছি দুটো নির্বাচনী ক্ষেত্রেরই ক্যারেক্টার, এবং আজকে যেটা দেখছি এটার জন্য কোনো অভিজ্ঞতা লাগে না, বরং উল্টা পুরন একটি পরিস্থিতি যেখানে আমরা আলোচনা করছি দুটো মানুষকে ঘিরে। একটি মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটি মানুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলোচনার একটু বৃহত্তর অঙ্গে আপনারা যান, তাহলে দেখবেন শুধু নন্দীগ্রাম বা ভবানীপুর নয়, সারা পশ্চিমবাংলা। আমি সেই কারণে বললাম, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে বিরোধী দলনেতা। খতিয়ান ভবানীপুর নয়, খতিয়ান নন্দীগ্রামও নয়, খতিয়ান সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি। আর সেই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন শুধু কে জিতবেন নন্দীগ্রাম বা কে হারবেন ভবানীপুর এটা নয়, একেবারে স্ট্র্যাটেজিক ইনভেশন যেটা দরকার। আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা ভাবব একজন মুখ্যমন্ত্রী, একজন বিরোধী দলনেতা, তাদের প্রাসঙ্গিকতা, তাদের অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতা তাদের ঘিরে। সুখকর কি? আমি একটা জিনিস বুঝি, পরিসংখ্যান ঝন্টু দিলেন, যে পরিসংখ্যানের পরিপ্রেক্ষিত অবস্থা, গত 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, যে ভোটেই হোক। আমার বারবার মনে হয়েছে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমোশনাল ডিসিশন ছিল, ব্যক্তিগত পর্যায়ে আমি সে আলোচনাটা করছিলাম আজও, এবং মনে হয়েছিল সেই ইমোশনাল ডিসিশনটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণভাবে নিয়ে অভ্যস্ত, সেখানে ক্যালকুলেশনটা অনেক কম ছিল এবং সেই পরিপক্কতা
আজকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভবানীপুরের একমেব দ্বিতীয় সিটে দাঁড়িয়ে এবং একা দাঁড়িয়ে এবং ওখানেই দাঁড়িয়ে তাকে দ্বৈত কলা পেশ করতে হয়নি, একটা নন্দীগ্রাম আর একটি ভবানীপুর। তার প্রধান কারণ, একটা জায়গায় স্ট্র্যাটেজিক্যালি স্থির করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভবানীপুর দীর্ঘকালের সম্পৃক্ত, এবং কংগ্রেসি ঘরানার এই সিটটি সকলেই জানেন প্রতিটা মুহূর্তে ওয়ার্ড থেকে আরম্ভ করে বুথ পর্যন্ত এটার একটা নির্দিষ্ট বিস্তৃতি আছে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমরা বিরোধী দলনেতার যে ভূমিকায় যাকে দেখি, তাকে আমরা দেখি একটা ব্যাপক আলোড়ন তৈরি করতে প্রতিটা মুহূর্তে, এবং সেটা হুমকির। কনস্ট্রাকটিভ আমি বিশেষ কিছু দেখিনি। নন্দীগ্রামে এই হুমকির রাজনীতি দিয়ে হয়তো জেতা যেতে পারে, আমি জানি না, সে প্রসঙ্গে যাব না। তার কারণ বিরোধী দলের যে ক্যান্ডিডেট, তিনি, আমি জানি না সাম্প্রতিক ইতিহাসকে অস্বীকার কীভাবে করবেন, অর্থাৎ একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকবে। কিন্তু আমি বারবার যেটা বলি, ভবানীপুরের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা লড়াই দেখতে চলেছি, কিন্তু এই লড়াই সারা পশ্চিমবঙ্গের মানুষ উপভোগ করতে পারবেন না। আমি আবারও বলি, শেষ করব এখানে, উপভোগ করতে পারবেন না। তার কারণ অ্যাকাউন্টেবিলিটির কোশ্চেন, বিশ্বাসযোগ্যতার কোশ্চেন, উন্নততর পশ্চিমবাংলা দেওয়ার ক্ষেত্রে যে দুটো বড় রাজনৈতিক অস্তিত্ব, ব্যক্তিত্ব, এক মমতা বন্দ্যোপাধ্যায় আর এক শুভেন্দু অধিকারী, দুজনেই কিন্তু পাবলিকের কাছে ব্যর্থ চরিত্র। ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি। ধন্যবাদ TV9 বাংলাকে এই ধরনের একটা আলোচনা সভার মধ্যে আমাকে সুযোগ দেওয়ার, এবং আমার দলকে অবশ্যই। দেখুন, আমি শুরুতেই একটা শেষের বক্তব্য দিয়ে আমার বক্তব্যের সূচনা করতে চাই। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, বিপুল ভোটে জিতছেন, এটার কোনো দ্বিমত হবে না। কিন্তু আমরা আলোচনাটা যেখান থেকে ভাবছি যে একটা নির্দিষ্ট সিট, একটা আসন, একটা ক্ষেত্র, নির্বাচনী ক্ষেত্র, সেই নির্বাচনী ক্ষেত্রের দুটো মানুষ, তৃতীয় মানুষকে ভাবছি না, চতুর্থ মানুষকে ভাবছি না, মানে কংগ্রেস CPM শূন্য, এটা ধরে নিয়ে আমরা শুরু করছি। স্বাভাবিকভাবেই যখন আমরা দুজনকে চিহ্নিত করছি আমার আলোচনার কনটেক্সটে, মেগা বিতর্কের কনটেক্সটে, বঙ্গযুদ্ধের কনটেক্সটে, আমি দুটো দলকেই এখানে মাথায় রাখার চেষ্টা করব। সেখান থেকে যখন আমরা চিন্তা করছি, আমরা কিন্তু দুটো চিন্তাধারা, দুটো ভাবধারার লড়াইকেও দেখতে চাইছি। কেন দুটো চিন্তাধারা, দুটো ভাবধারা? সেখান থেকে ভাবতে হবে যে 2020 সালের ডিসেম্বর, নভেম্বর এই ধরনের উদাহরণ দিলেন আমাদের প্রথম বক্তা, রাজনৈতিক বিশ্লেষক, যেখানে তিনি বললেন যে দাদার অনুগামী তৈরি হলো, এরা দলের সঙ্গে, তৃণমূল দলের সঙ্গে দূরত্ব তৈরি হলো। কিন্তু চোর তৃণমূল কংগ্রেস বলেনি। তৃণমূল কংগ্রেস সভা করে তাকে চোর বলেনি, তৃণমূল কংগ্রেস তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয়নি, তৃণমূল কংগ্রেস তাকে বলেনি যে এ সব থেকে বড় চোর, এ সব থেকে বড় সংগঠক মানে সংগঠন ভাঙার লোক, এ সব থেকে বড় চাকরি চুরি করে, বলেছিল বিজেপি। মতাদর্শের লড়াইটা এখান থেকে আসছে যে যাকে তারা সব থেকে বড় চোর বলল, যাকে তারা বলল দল বিরোধী কাজকর্ম করে দলের সঙ্গে যা বলতে পেরেছে, আজকে তাকে বিরোধী দলনেতা করে বসিয়ে দিয়েছে। এই মতাদর্শের সঙ্গে আরেকটা লড়াই আসছে, যখন মানুষের মাথার ছাদ, রেখাপাত্রের বাড়ি যাবেন দেখবেন এখনো মাথার ছাদটা জোটেনি, কারণ প্রধানমন্ত্রীর আবাস যোজনাটা বন্ধ করে দিয়েছে। বিরোধী দলনেতা, যেটা চন্দনবাবু বলছিলেন, কনস্ট্রাকটিভ কোনো চর্চা করেননি। একটা লিখিত চিঠি কেন্দ্রীয় সরকারকে আজ অবধি পাঠাতে পারেননি, যেখানে তিনি বলছেন যে এই যে 100 দিনের কাজের টাকা বন্ধ করেছো, এই যে ডিজাস্টারের টাকা বন্ধ করেছো, এই যে তুমি রাস্তার টাকা বন্ধ করেছো, এই যে মাথার ছাদের টাকা বন্ধ করেছো, সেগুলোর কিছুটা ফেরত দাও। তার বদলে কি বলেছেন, এই যে পঞ্চদশ অর্থ কমিশনের টাকাটা পায়, একটা ফোন করে বন্ধ করে দেবো। অর্থাৎ আপকি বার 200 পার না হওয়ার যে চূড়ান্ত যন্ত্রণা, সেই যন্ত্রণায় একটা সংকট তৈরি করো। তাহলে সংকট নাম্বার 2 হলো, প্রথমে তো নিজেদের দলে নিয়ে বিরোধী দলনেতা করলো সংকট 1, সংকট 2 যে মানুষের বিভিন্ন খাতের যে চাহিদার ক্ষেত্রটা সেটাকে আটকে দিল। সংকট 3 হলো সাংবিধানিকতার, যে সংকটটা আজকে ভয়ানক সংকট চলছে আমাদের এখানে, যে সংবিধানের 324 এবং 325 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ হয়ে স্বাধীন গণতান্ত্রিক পরিকাঠামোটাকে রক্ষা করার চেষ্টা করতে পারছে, সেটা আজকে সংকটে। কেন বলছি? কারণ 325 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে যোগ্য ভারতীয়রা নাগরিক হওয়ার অধিকারী। তাহলে সেই অধিকার করার জন্য যখন আমার ভারতীয় সংবিধান তৈরি হচ্ছে আমরা ভারতের জনগণ থেকে, তখন আমরা কারা
এই প্রশ্নটা বারবার আসে, হয় আমরা তৃণমূল নয় আমরা বিজেপি। না, আমরা ভারতের নাগরিক। এই শব্দবন্ধ যখন আমরা চিন্তা চেতনার মধ্যে দিয়ে আনছি, তখন আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা কতটা ভারতীয় নয়। হঠাৎ করে রাত্রিবেলায় সেই গুপ্ত একটা আক্রমণের মতন হঠাৎ করে রাত্রিবেলায় আমি দেখতে পাচ্ছি যে আমার সব ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে, এদিকে ডিজিটাল ইন্ডিয়া এখন নাকি সব থেকে ভালো কাজ করছে। এবং সেই যখন ক্র্যাশ করে গেল, আমরা জানি না সেই ক্র্যাশের ফলে আখেরে কত মানুষের জীবনে ক্র্যাশ নেমে চলে এলো। কারণ এখন তো ক্রাচের সরকার চলছে। ক্র্যাশের থেকে ক্রাচে যখন চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে এই সরকার কি যেন তেন প্রকারে এই পূর্ব ভারতে ঢোকার রাস্তা আমাদের মাধ্যমে করছে। এই লড়াইটা তৃতীয় লড়াই। সেখানে বলছে কি যে না, 3টে যে লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ আর এই ডিনার হ্যানা তেনা 51,000 ভোট বাতিল হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ভোট ওটা। তাহলে কি ইউপিতে যে 3 কোটি নাম বাদ গেছিল, সেই 3 কোটি নাম কি ওদের ভোট ছিল নাকি? তার উত্তর কি ওরা দেবে নাকি? নাকি এই 51,000 এদের মধ্যে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বা বাংলাদেশিরা রয়েছে? উত্তর তো নেই। ফলে এই লড়াইটা হচ্ছে মানুষের অস্তিত্বের লড়াই, যে অস্তিত্বের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস তার পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখিয়ে দিয়েছি নির্বাচন কমিশনের কাছে, আমরা দেখিয়ে দিয়েছি আদালতে, এবং বাধ্য হচ্ছে আদালত একটা আধা বিচার বিভাগীয় প্রতিষ্ঠান যার স্বতন্ত্রতা রয়েছে, যার স্বাধীনতা রয়েছে, তার কাজে হস্তক্ষেপ করতে। নির্বাচন কমিশনের আজকে ভূমিকায় প্রশ্ন উঠে গেল যে তোমরা বিজেপির না তোমরা ভারতীয়ের। ধন্যবাদ। বেশ, অনির্বাণ দা, ভবানীপুরে দুর্দান্ত মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা অন্তত প্রদীপ্তর বক্তব্য শুনে মনে হচ্ছে। কেয়া ঘোষ কি বলেন শুনবো এবারে। সবাইকে নমস্কার। যারা আমার রাজনৈতিক সতীর্থ, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং সঞ্চালকদ্বয়, তাদেরকে আমার এবং আমার দলের তরফ থেকে নমস্কার। পবিত্র রামনবমী তিথির সবাইকে শুভেচ্ছা, জয় শ্রীরাম। প্রশ্নটা হচ্ছে নন্দীগ্রাম এবং ভবানীপুর। সবার আগে আমি একটা কথা বলতে চাই অনির্বাণদা এবং শুভ্রজিৎ, জেনে গেছে জনতা যে ভয় পেয়েছেন মমতা। কেন বলছি তার উত্তর নিশ্চয়ই আছে। দেখুন, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চ্যালেঞ্জ নিয়েছিলেন যে আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে নন্দীগ্রামের আন্দোলনের যিনি মুখ, যেটা ঝন্টুদাও বললেন, সে শুভেন্দু অধিকারীকে হারিয়ে প্রমাণ করব যে ওখানে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার বা অন্য কেউ কিচ্ছু ছিল না, আমি ছিলাম সর্বাধিনায়িকা। কিন্তু তার সেই বেলুন একেবারে চুপসে গেছিল। উনি কার্যত পালিয়ে এসে এখানে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য শাসন করেছেন। আমরা আশা করেছিলাম সর্বাধিনায়িকা, তাঁর এত কাজ, তিনি উন্নয়নের জোয়ারে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিয়েছেন। না, আপনি ওই বৃষ্টির সময় যে লেক টাউন, কালিন্দী বা আমাদের কলকাতার উত্তর দক্ষিণ ভাগ যে ভেসে যাচ্ছে নৌকা করে, ওই জোয়ারটার কথা বলছি না, আমি মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারের কথা বলছি। তো আমরা ভাবলাম উন্নয়নের জোয়ারে এত ভাসিয়ে দিয়েছেন, তিনি আবার যাবেন। তার সেই কাজের উপর ভিত্তি করে, তার নিজের সাহসের উপর ভিত্তি করে তিনি আবার যাবেন নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীকে ওই জমিতেই হারিয়ে আসবেন। কিন্তু কাকস্য পরিবেদনা, তিনি সেই চান্স নিলেন না, রিস্ক নিলেন না, তিনি ভবানীপুরেই দাঁড়ালেন। আচ্ছা, আমি ভেবেছিলাম ওনার দলের যুবরাজ, যাকে এরা বলেন দলের নম্বর 2, তিনি দাঁড়াবেন, অন্তত শুভেন্দু অধিকারীকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন যে পিসি নেই তো কি আছে, ভাইপো হ্যাঁ, আমি একাই 50-100, মানে পুরোটা বললাম না, উনি তো 50%, সেটাও হলো না। দাঁড় করালেন কাকে? যে বিজেপি থেকে ধার করে নিয়ে একজন প্রার্থীকে দাঁড় করাতে হলো। কেন, প্রার্থী কি কম পড়িয়া ছিল তৃণমূলে? এখানেও তো আমি দেখতে পাচ্ছি অরূপ রয়েছেন, প্রদীপ্তর মতন এত সুন্দর প্রার্থী রয়েছেন, মানে সুন্দর এজেন, এত ভালো বাচনভঙ্গি, এত প্রফেসর মানুষ, তাদের কিন্তু দাঁড় করাতে বিজেপি থেকে ধার করিয়ে নিয়ে। প্রার্থী কম পড়িয়া ছিল নাকি নিজেদের উপর ভরসা করতে পারছেন না, সে যাই হোক, দেখুন তার দলের ব্যাপার, তার দলের রান্নাঘরে কি রান্না হচ্ছে আমার জানার ইচ্ছে নেই। এবারে চলে আসি ভবানীপুরে। দেখুন, ভবানীপুরে সর্বাধিনায়িকা, তিনি বাংলা সামলাবেন, তিনি মা মাটি মানুষের প্রতিনিধি। তিনি গতবারে খুব ভুল না করলেও সম্ভবত 58,835 ভোটে জিতেছিলেন। এবারে তিনি বলছেন আমি 1 ভোটে হলেও জয় পাবো। মানে 58,835 আর কোথায় 1 ভোট, তিনি নামিয়ে আনলেন নিজেকে যে 1 ভোটে হলেও জয় পাবো। ভয়ের নাম শুভেন্দু অধিকারী, ভয়ের নাম ভারতীয় জনতা পার্টি। কারণ এইবারে আসছি কার্যকারণে। কারণটা হচ্ছে এবারের ভোটটা অনির্বাণদা তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এগুলো নয়। এবারের ভোটটা হচ্ছে মানুষ বনাম তৃণমূল, অন্যায় বনাম ন্যায়,
আপনাদের এখানে খুব সুন্দর লেখা আছে কুরুক্ষেত্র 2026। কুরুক্ষেত্রতে কার জয় হয়েছিল? ন্যায়ের জয় হয়েছিল, ধর্মের জয় হয়েছিল, অধর্মের পরাজয় হয়েছিল। এবারের ভোটটা একদমই তাই, মানুষের অস্তিত্ব রক্ষার, মানুষের চাকরির, মানুষের সম্মানের, মানুষের জীবন যাপনের। তো লড়াইটা হচ্ছে যেখানে মানুষের বনাম তৃণমূলের, সেখানে স্বাভাবিকভাবেই মানুষ বেছে নেবেন যে তাদের জন্য কারা কথা বলছেন। যতই নিজেকে মা মাটি মানুষ বলি, মা মাটি মানুষ বলেও কিন্তু এই যে আমরা এসআইআরে, আমি জানি না স্বপ্নাদেশ পান কিনা মমতা ব্যানার্জি, লাভ দিয়ে দিয়ে বাড়ে এসআইআরের মৃত্যুর সংখ্যা, প্রতিটা মৃত্যু দুঃখের। কিন্তু সেই সঙ্গে আমার রাজ্যের যে আলু চাষিরা মারা যাচ্ছেন, গত 12 দিনে 7 জন আলু চাষি মারা গেছেন, আপনি শুনেছেন মা মাটি মানুষের এই তার মুখ থেকে একবারও এই আলু চাষিদের কথা? আলুর দাম আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে এর জন্য দায়ী এক এবং একমাত্র এই তৃণমূল সরকারের অপদার্থতা। হিমঘর, মিডলম্যান, এগুলো সমস্ত রয়েছে। মা মাটি মানুষ কিছু বলবেন না, বললে তো এই যে যারা মাঝখানে ফোপর দালালরা রয়েছেন সবই তো তৃণমূলের। আচ্ছা, এবারে আসি ক্র্যাশ। আমার আগের বক্তা বললেন ক্র্যাশ। দেখুন কি ক্র্যাশ হয়েছে আমি জানি না অনির্বাণদা। তৃণমূল বা তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের মনোবল যে ক্র্যাশ করেছে তা বিলক্ষণ বুঝতে পারছি। শেষ করছি আর দুটো কথা দিয়ে। দেখুন, ভবানীপুরের যা হওয়ার আমরা জানি হবে, সেখানকার মানুষ, যেখানে আমরা প্রতি ভোটে দেখতে পাই যে 7টার মধ্যে 5টা ওয়ার্ডেই মানুষ মমতা ব্যানার্জির বিপক্ষে ভোট দেন। প্রতিটা ভোটে এটা দিকে দেখা গেছে। মমতা ব্যানার্জির ভোটের তার আধার কি? যোগ্য ভোটার নয়, অযোগ্য ভোটার, জ্যান্ত ভোটার নয়, মৃত ভোটার, যারা অনুপ্রবেশকারী, তারা হচ্ছে ভোটের আধার। এবং সেই কারণেই যখন নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছেন, তখন এরা বললেন না আমরা এসআইআর হতে দেব না, এসআইআর হলেই তো হার। নির্বাচন কমিশন বলছেন স্যার, এরা বলছেন হার। কারণ এই 47,000 ভবানীপুরে যারা বাদ গেছেন, সেই বাদ যাওয়াটা যে কতটা যোগ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়টা যে কতটাই ভুয়ো, সেটা প্রমাণিত হয়েছে। আর শেষ একটা কথা বলি, মতাদর্শের কথা উঠেছিল। যে দলের একটাই নীতি দুর্নীতি, তারা বলছেন মতাদর্শের কথা। যারা আলু বালু কালু কেষ্ট বিষ্টুকে যারা টিকিট দেয়, তারা বলছেন মতাদর্শের কথা। আর আরেকটা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো কথায় কথায় সবাইকে গদ্দার দাগিয়ে দেন, তো আপনারই সংজ্ঞা অনুযায়ী এই পবিত্র বাবু, যিনি নন্দীগ্রামে মাননীয় শুভেন্দু অধিকারীর বিপরীতে লড়ছেন, তিনিও কি গদ্দার? নমস্কার। কেয়াদি, নন্দীগ্রামে কৃষক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছে, এ নিয়ে কারো কোথাও কোনো জায়গায় সন্দেহ নেই। সেই কেয়াদি বলার সময় রাজ্যের কৃষক মৃত্যুর প্রসঙ্গ তুললেন অরূপদা। আর আরেকটা কেয়া বললেন, জেনে গেছে জনতা, ভয় পেয়েছেন মমতা। সত্যি কি ভয় পেয়েছেন? আমি প্রথমত আমার আগে বিজেপির প্রতিনিধি কেয়া দেবী, তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আজকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। কারণ এটা আমি বুঝতে পারলাম যে কেয়া দেবী হিন্দির দাসত্ব দলে করলেও আসলে মনে প্রাণে বাঙালি। কারণ আজকে তিথি অনুযায়ী নবমীটা আজকে বাঙালি বিশ্বাস করে যে গতকালকে আমাদের তিথি অনুযায়ী গতকালকে অন্নপূর্ণা পুজোর অষ্টমী তিথি ছিল, আজকে নবমী তিথি। কিন্তু কেয়া দেবীর দল আবার যেহেতু হিন্দির দাসত্ব করে, ওই জন্য গতকালকে রামনবমী মিছিল করেছেন, কিন্তু উনি আজকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। আমার ভালো লাগলো যে আপনি অন্তত মননে বাঙালি রয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় কথা, উনি বলছেন যে ভেবেছিলাম মমতা তো আবার নন্দীগ্রামে যাবেন। আচ্ছা, মমতাদি তো গতবার নন্দীগ্রামে ছিলেন। মমতাদি কি গতবার 2 জায়গায় দাঁড়াতে হয়েছিল? ভবানীপুরটা হাতে রেখে নন্দীগ্রামে গিয়েছিলেন? জাননি। আপনাকে কেন দাঁড়াতে হচ্ছে? কারণ আপনি জানেন সুতোয় টান পড়তে পারে, তাই জন্য আমও থাকুক ছালাও থাকুক, তার জন্য গাছেরও খাবো তলারও কুড়বো। আমার নন্দীগ্রামও রাখতে হবে, আবার ভবানীপুরটা ওপর খেলবো, যাতে অন্তত আমার ফেস সেভিংয়ের জন্য একটা জায়গা থাকে। কিন্তু আজকে যখন টিভি লাইনের এই ক্যাচ লাইনটা আমি দেখছিলাম, টিভি নাইনের, তাতে দেখছিলাম যে প্রথমে লেখা ছিল ওই লাইমলাইট। আজকে এবার নির্বাচনের লাইমলাইট হচ্ছে নন্দীগ্রাম আর ভবানীপুর। আবার কেউ বলছে হাই ভোল্টেজ। তো এই লাইট ভোল্ট এগুলো তো সবই বিদ্যুৎ কেন্দ্রিক। তবে একটা জিনিস নিশ্চিন্ত থাকুন, এবার আর বিদ্যুতে বিভ্রাট হবে না। আর বিদ্যুতে বিভ্রাট না হলে কি হয়? টিভি নাইন 2021 2রা মে 2:37 এএনআইকে কোট করে টিভি নাইন সহ সমস্ত বাংলা সংবাদ মাধ্যম জানালো
নন্দীগ্রামে জয়ীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় 1270 ভোটে। কাট্টু 1.5 ঘন্টার লোডশেডিং, 4:12 শুভেন্দু অধিকারী 1956 ভোট। এবার আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কলকাতায় সিএসসি আছে, ওখানে এসিডিসিএল আছে, না এসিডিসিএল না সিএসসি, কোনো কাউন্টিং সেন্টারে লোডশেডিংটা হবে না। লোডশেডিং না হলে নন্দীগ্রামের মাটিকে যারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে অপবিত্র করেছেন তাদের জন্য উপরওয়ালাই লিখে রেখেছে এবার নন্দীগ্রামের মাটিকে পবিত্র কর, আর নন্দীগ্রামে তাই জিতবে পবিত্র কর। ভবানীপুরে গোহারা হারবে যেয়ে বাংলা বিরোধিতা করেছে যারা। এবার আমি আসি রাজনৈতিক প্রসঙ্গে। এই যে এসআইআর, আজকে বেছে বেছে ধরুন এসআইআরে প্রথম 58 লাখ নাম বাদ গেছে। এই যে কেয়া দেবী বলছিলেন ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী তত্ত্ব, কেয়া দেবী অনুপ্রবেশকারী কজন আইডেন্টিফাইড হলো এখনও ইলেকশন কমিশন জানিয়েছে আমি জানি না। আপনি বলতে পারেন, কারণ আপনার কাছে ইলেকশন কমিশনের হাতে যে তথ্য নেই সেটা আপনার কাছে থাকবে, এটাই আমরা আশা করি, কারণ ইলেকশন কমিশনের অফিসিয়াল মুখপাত্র বিজেপি, তাই বিজেপি বলতে পারবে। কিন্তু ইলেকশন কমিশন এখনো অবধি বাংলার মানুষকে, দেশের মানুষকে বলতে পারেনি কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড ইন এসআইআর। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1,20,00,000। অথচ এই ভবানীপুরে আমরা দেখলাম বেছে বেছে প্রথমে 44,000 নাম বাদ গিয়েছিল, বেছে বেছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আন্ডার অ্যাডজুডিকেশন করে যে মানুষের নাম বাদ দেওয়া হলো, হায়েস্ট নাম্বার অফ মানুষের নাম টার্গেট করে বাদ দেওয়া হলো 77 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বেছে বেছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে নামটা কোথা থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়া হলো 82 নম্বর ওয়ার্ড থেকে। এই যে ঝন্টু বড়াই প্রথমে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সঠিক কথা বলেছেন, নামগুলো বাদ গেছে, নাম তো বাদ দেওয়া হয়েছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, সুজাপুর গতবার তৃণমূল জিতেছিল 1,30,000 ভোটে, বিজেপি পেয়েছিল 22,000, তৃণমূল 1,52,000। সুজাপুরে নাম বাদ গেছে কত? 1,32,000, মানে মার্জিনের থেকে বেশি নাম বাদ। রতুয়া সমর্দা আমাদের দীর্ঘদিনের বিধায়ক, 75,000 ভোটে তৃণমূল জিতেছে, 1,04,000 বাদ। রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ 98,000 তৃণমূল জিতেছে, 1,00,000 বাদ। মানে টার্গেট করে তৃণমূলের মার্জিনের থেকে বেশি সংখ্যায় মানুষকে বাদ দিতে হবে। কারা বাদ যাবে? সংখ্যালঘু মুসলমান। কারা বাদ যাবে? মহিলা। কারা বাদ যাবে? আমি কেয়া দেবীর প্রশ্নে আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমি সামগ্রিকভাবে বলছি এই লড়াইটা না আসলে বাংলার মানুষের সামনে, এটা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ আমরা লড়েছি 2011-তে, বাংলার মানুষ সেই অপশাসনকে মুক্ত করে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষকে যারা রুটি রুজির প্রশ্ন করতে দিচ্ছে না, যারা বাংলার মানুষকে অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে কোনো কথা বলতে দিচ্ছে না, তার আগে দাঁড় করিয়ে দিয়েছে তারা বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক কিনা, সেই প্রশ্নচিহ্নের মুখে যারা দাঁড় করিয়ে দিয়েছে তার নাম ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচন তাই যখন অনুষ্ঠিত হবে, বাংলার মানুষ যখন ভোট দিতে যাবে, সেই ভোট দিতে যাওয়ার সময় মাথায় রাখবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে হয়রানির ভোগান্তি বাংলার মানুষকে করানো হয়েছে, এই ভোগান্তির লাইনে দাঁড়ানো মানুষ ভোটের লাইনেই তাদের জবাব দিয়ে বলবে এ বাংলা স্যারকে চাইনি, এ বাংলা ম্যাডামকেই চাইছে। দেখুন, শুরুতেই অনির্বাণদা বলছিলেন যে এবার ভোটে যা যা ঘটতে চলেছে এর আগে ঘটেনি। 2021-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াই আমরা দেখেছি, কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলেও শুভেন্দু অধিকারী সেই সময় মানে 2021-এর নির্বাচনের সময় অপোজিশন লিডার ছিলেন না। সেই অর্থে দেখতে গেলে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। আর ভারতের ইতিহাস দেখুন বিশেষ প্রতিবেদন। যুদ্ধ জিততে একবার নয়, প্রয়োজনে বারবার লড়তে হতে পারে, খাঁটি কথা বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরের মাঠ ভবানীপুরে যুদ্ধ লড়তে এসেছেন। 21-এর পর আবারও একবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে। দেশে এমন নজিরই নেই। 1967 সালে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগে গিয়ে হারিয়ে দিয়ে এসেছিলেন বাংলা কংগ্রেসের অজয় মুখোপাধ্যায়। ঐতিহাসিক সেই লড়াইয়ে জয় পরাজয় ঠিক হয়েছিল মাত্র 888 ভোটে। কিন্তু অজয় মুখোপাধ্যায় তখন বিরোধী দলনেতা ছিলেন না, ছিলেন জ্যোতি বসু। এরপর সিদ্ধার্থ শঙ্কর রায়, আব্দুল সত্তার, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কিংবা পার্থ চট্টোপাধ্যায়রা কেউই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কেন্দ্রে গিয়ে ভোটে দাঁড়াননি। সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নানও নন। তৃণমূল ছাড়ার পরে শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তিনি বিরোধী দলনেতা নন। সেদিক থেকে এবার বিদায়ী মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই এক কথায় অভূতপূর্ব। দেশের রাজনীতির ইতিহাসে এমন মহাকাব্যিক লড়াই অল্পই আছে। 1952 সালের নির্বাচনে মুম্বাই উত্তর মধ্য আসনে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর পরাজিত হন কংগ্রেস প্রার্থীর কাছে। জরুরি অবস্থার পরে 1977-এ রায়বারেলিতে রাজনারায়ণের কাছে হারেন ইন্দিরা গান্ধী।
1984-তে ইন্দিরার মৃত্যুর পরে গোয়ালিয়রে মাধবরাও সিন্ধিয়ার কাছে হেরে যান অটল বিহারী বাজপেয়ী। সেবারই যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার সংসদে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এ আমেঠিতে তৎকালীন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে দেন স্মৃতি ইরানি। তবে এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই পরিষদীয় রাজনীতির ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে, যে লড়াইয়ে সৌজন্য ফিকে, কেবলই তিক্ততা। চৌঠামের পরের দিন ওনাকে কালীঘাটের সামনে, মন্দিরের সামনে বাটি নিয়ে বসতে হবে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। ফিরে চলুন 67-তে আরামবাগের সেই গণনা কেন্দ্রে। প্রফুল্লচন্দ্র সেন হেরেছেন। অজয় মুখোপাধ্যায়ের সমর্থকরা সমস্বরে টিপ্পনী করছেন তাকে নিয়ে। চিৎকার করে অজয় মুখোপাধ্যায় বললেন, একটিও বাজে কথা তোমরা বলবে না। যে মানুষটি নিজের জীবনকে উৎসর্গ করে তোমাদের মাঝেই থেকে গেলেন, তাকে খারাপ কথা বলতে এতটুকু লজ্জা হচ্ছে না তোমাদের? এমন চলতে থাকলে আমি বিজয়ের ঘোষণাপত্রই নেব না। সঙ্গে সঙ্গে থেমেছিল স্লোগান। কেঁদে ফেলেছিলেন প্রফুল্ল সেন। তারপর মধুর এনো সমাপয়েত। প্রতিপক্ষকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়েছিলেন আরামবাগের গান্ধী। বাংলা পেয়েছিল নতুন মুখ্যমন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুভজিৎ, আমরা এখন দ্বিতীয় পর্বে যাই। প্রথম বক্তা যথারীতি ঝন্টু বড়াইক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি উঠতে উঠতে আমি বলছি নন্দীগ্রাম, ধরুন ভবানীপুরটা আপনি তো সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করেন, ধরুন ভবানীপুরটা অ্যানালিসিস করাটা ইজি, মিলবে কি মিলবে না সেটা তো অন্য ব্যাপার। কিন্তু নন্দীগ্রাম আমার কাছে খুব একটা কমপ্লেক্স একটা জায়গা। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, সংখ্যালঘু, সংখ্যাগুরু, এবং নন্দীগ্রাম কি, নন্দীগ্রাম তো পশ্চিমবঙ্গের ইতিহাসকে বদলে দিয়েছিল, তাই না? 2006 সাল থেকে মাওবাদী আন্দোলন, তারপর 2000 সালে সেই 17ই মার্চের ওই ঘটনা। তো নন্দীগ্রাম ইজ আ ডিফারেন্ট প্লেস ইন বেঙ্গলস হিস্ট্রি। তো নন্দীগ্রামের ক্যালকুলেশন করা পবিত্র না শুভেন্দু, এটা কি খুব ডিফিকাল্ট হয়ে গেল? না, দেখুন, নন্দীগ্রামে আমরা তুলনামূলকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অনেক ইজি এক্সেসে 21-এও কাজ করেছি। হ্যাঁ, আমাদের কঠিন একটা চ্যালেঞ্জ ছিল যে দুটো মুখোমুখি এমন দুই নেতা নেত্রী লড়ছেন যারা জননেতা নেত্রী। কেউ অস্বীকার করুক না করুক, তারা তাদের মধ্যে যুযুধান, দুটোই গোষ্ঠী একে অপরকে কাদা ছুড়ুক, বিলোদাবিল অ্যাটাক করুক, কিন্তু আমরা বুঝেছিলাম যে এটা জয় পরাজয় ডিসাইড করাটা খুব কঠিন। কিন্তু আজকের দিনে নন্দীগ্রাম 1, 2 যে পরিসংখ্যানগুলোই বলুন, এখানে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন সেই প্রার্থী পদের নির্বাচনের আঙ্গিকে বলুন, বা তার মাঝখানে যে 24-এর নির্বাচনটা, যেটা আমি বলেছিলাম যে যখন মমতা ব্যানার্জি নেই, প্রার্থী নন, হেরে গেছেন সামান্য ভোটে, লোকসভা নির্বাচন, তৃণমূল বিপুল সংখ্যক সিট বাড়িয়েছে বা বিজেপিকে 12টায় নামিয়ে দিয়েছে, সেই সময় কিন্তু ওখানে মার্জিনটা বেড়েছিল, সেই 1956 থেকে 8200 মার্জিনটা বেড়েছিল। অর্থাৎ ওখানে শুভেন্দু অধিকারীর যে একটা সময় রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ের প্রেক্ষাপটটা কিন্তু এক্সিস্ট করেছে। সে যতই এই মুহূর্তে তিনি একটা সেকশনাল পলিটিক্স বলেন, কিংবা বলেন যে একটা সময় যে বললাম না যে তিনি সব ধর্মের মাঝখানে একটা জননেতার জায়গা পেয়েছিল, এই মুহূর্তে তার সেই অবস্থানটা নেই, অস্বীকারের জায়গা নেই। মানে এমনও আমরা রাজনৈতিক নেতা দেখছি যে তিনি পরিষ্কার বলছেন অমুক সম্প্রদায়ের বিধায়কদেরকে ক্ষমতায় আসলে পরে চ্যাংদোলা করে বের করে দেব। এই ভয়ানক কথাগুলো বলার পরেও কিন্তু একটা বড় অংশের রাজনৈতিক আধিপত্য নন্দীগ্রামে আছে, এবং আগামীতেও যদি সব ঠিকঠাক থাকে সেটা কিন্তু রিপিট হবে এবং হয়তো মার্জিন বাড়বে। এবার প্রশ্নটা হলো, আপনারা ওই স্ক্রিনে দেখাচ্ছিলেন যে নন্দীগ্রামে লাইট অফ করে ওই অরূপবাবু বলছিলেন জেতা হয়েছে বা এটসেট্রা, এগুলো অনেক ঘটনা, এবং একাধিক পত্রিকায় আমরা দেখেছিলাম যে ডিক্লেয়ার হয়েছে মমতা ব্যানার্জি জিতেছে, তারপরে সেটা শুভেন্দু অধিকারীর ফেভারে গেলেন। এই যে কেসটা হয়েছিল হাইকোর্টে, সেই কেসটায় অরূপবাবুরা লড়লেন না কেন? ঠিক মতো শুনানিগুলো, আমি ওই শুনানির সমস্ত ড্রাফটগুলো আমার কাছে নিয়ে এসেছি, রাজ্য সরকার সেই অর্থে কোনো সিরিয়াসনেস দেখায়নি। আমি বলছি 3টে শুনানির মধ্যে 2টো শুনানিতে তারা গড় হাজির ছিল। আমি বলছি তারপরেও এত হাই প্রোফাইল একটা সিট, রাজনৈতিক ইতিহাসে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, জননেত্রী, সততা নামক যে শব্দটি বাংলায় নেই, সেই শব্দটাকেও পর্যন্ত বাংলার ডিকশনারিতে স্থান দিয়ে দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হেরে যাওয়াটা কি তৃণমূলের একটা বড় ধরনের রাজনৈতিক লড়াইয়ের সমাপন নয়? একদিন তৃণমূলও থাকবে না কালের নিয়মে, কিন্তু এই ইতিহাসটা কিন্তু কালো অক্ষরে লেখা থাকবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেন সিরিয়াসলি লড়লেন না, কেন লড়লেন না? তৃতীয় একটা প্রশ্ন দেখুন,
এই যে রাজনৈতিক সৌজন্যতার কথা বলছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 150 বছর 200 বছর আগে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বসে একের পর এক উপন্যাস লিখছেন, শিক্ষার মিলন, অসন্তোষের কারণ। একের পর এক রাজনৈতিক নেতাদের বাক সংযত হতে হবে, নীতি আদর্শবোধ হতে হবে, বাঙালিকে আশিমুদ্র হিমাচল ভারতবাসীকে শিক্ষা দিচ্ছেন। সেই রাজ্যে আজকে দাঁড়িয়ে ডক্টর ইন্দ্রজিৎ গুপ্তের মতন বাগ্মী সাংসদ ভোট চাইতে গিয়ে যখন মানুষ বলছে ড্রেন বানাবেন, বলছে দেখুন ড্রেন রাস্তা এইসব বানাতে বললে আমাকে ভোট দেবেন না, আমি আন্তর্জাতিক মঞ্চে ভারতের পলিসির পোস্টে কথা বলবো, যদি ওটা বানাতে বলেন তাহলে পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলুন। এটা ছিল রাজনীতি। সেই রাজনীতির জায়গায় অতুল্য ঘোষ ভোটের 3 বার ভোটে জিতেছেন, ভোটের আগে 1 মাস তিনি প্রচারে যেতেন না। জিজ্ঞাসা করেছে যান নাই কেন, দেখুন আমার যদি ভোটের আগে 1 মাস ভোট প্রচারে যেতে হয় তাহলে আমি 5 বছর করলামটা কি। এটা ছিল বাংলার রাজনীতি। আজকে যুযুধান রাজ্যের বিরোধী দলনেতা তিনি যে ভাষায় কথা বলছেন, যে আঙ্গিকে কথা বলছেন, একটার পর একটা ঘৃণা ছড়াচ্ছেন, কিংবা একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, যেই মুখ্যমন্ত্রীর পদটা একটা সময় প্রফুল্লবাবু, একটা সময় একাধিক বাগ্মী মানুষ, বিধানচন্দ্র রায় স্থলাভিষিক্ত হয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রীরও ভাষা, তাতে মনে হয় বাংলার ঐতিহ্য কি আমরা ভুলে যাচ্ছি না? এটা নিয়ে হয়তো আমাদের আলোচনা একটু করতে হবে পরে। কাকে ডাকবে এবার পরে? শেষ একটাই কথা, যে দেখুন এর আগের 2 জন মুখ্যমন্ত্রী না থাকাকালীন অবশ্যই হেরেছিলেন। একজন জ্যোতিবাবু শিবপ্রসাদ ভট্টাচার্যের কাছে বরানগরে, জ্যোতিবাবুর তখন পরবর্তীকালে তিনি সাতগাছিয়ায় চলে গিয়েছিলেন সাউথ 24 পরগনার, এবং প্রফুল্ল ঘোষের কাছে 82-তে বামফ্রন্ট তৈরি হওয়ার পরে আরেকজন পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু হেরেছিলেন, তিনিও যাদবপুরে চলে গেছিলেন সেই সাউথ 24 পরগনায়। আমি জানি না এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই ভবানীপুরের লড়াইয়ে তিনি মুখ্যমন্ত্রী, এখন তো তিনি কেয়ারটেকিং মুখ্যমন্ত্রী, তিনি জিতবেন না হারবেন, সেই ইতিহাস রিপিট হলে অন্তত এটা প্রথম হবে না। বেশ, ঝন্টুদা কথার মধ্যে যেটা বললেন মাঝখানে, আমি সেখান থেকে একটা পোর্শন তুলে নিচ্ছি ফাল্গুনিদি। দেখুন 21-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই নন্দীগ্রামে শুরু হয়েছে, যখন ঘোষণা হলো তখন অনেক প্রশ্ন উঠেছিল যে নন্দীগ্রামে বামেদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে শহীদ বেদিতে এখনও নাম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেরুকরণের রাজনীতি সেটা কি সফল হবে? অনেকে বলেন যে হ্যাঁ 21-এর ভোটের ফলাফল বলছে সফল হয়েছে। শুভেন্দু অধিকারী 24-এর নির্বাচনের পরে পরে বলছেন বাড়িতে গেরুয়া পতাকা লাগিয়ে দাও। আমার প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম তর্কের খাতিরে ওখানে সফল হয়েছে মেরুকরণের রাজনীতি, ভবানীপুরে সেটা অ্যাপ্লিকেবল করবেন কি করে, আবেদনটা করবেন কি করে? দেখুন, আমরা নন্দীগ্রামের যে আন্দোলন সিপিএমের সময় এবং 13 জনের যে গুলি চালানোর ঘটনা, আমরা সেটা জেনেছি, প্রত্যক্ষ করেছি, এবং সেই লড়াই কার ছিল, যেটার থেকে মানুষ কাকে মেনে নিয়েছে। মানে দাবিদার আমাদের মুখ্যমন্ত্রী, আমরা লড়াই করেছি, তারপরে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ফল হিসাবে উঠে এসেছিল সেই জয়। আর নাকি সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে না, সেইখানে আমাদের কর্তৃত্ব বা আমাদের লড়াই অনেক বেশি ছিল, আমরা মমতা ব্যানার্জিকে সামনে রেখেছিলাম। হয়তো খানিকটা আপনি এটাই বলতে চাইছেন। তো বিষয় যে আমি বলতে চাইছি মেরুকরণ রাজনীতি, হিন্দু মুসলিম রাজনীতি আরো যদি ভেঙে বলি, বিষয় হচ্ছে 2021-এর জেতার পরে বিরোধী দলনেতা, তার আগে কিন্তু উনি বিরোধী দলনেতা ছিলেন না। তিনি সমস্ত কিছু ত্যাগ করে তিনি বিজেপিতে জয়েন করেছিলেন, এবং তারপরে তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী সেইখানে গিয়ে লড়াই দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে এই যে লোডশেডিং, যেখানে একজন মুখ্যমন্ত্রী, তার হাতে ক্ষমতা, তার ক্যাডার, তার লড়াই, সব কিছুকে বাদ দিয়ে কেবল শুভেন্দু অধিকারী লোডশেডিং করে দিল, নাকি মমতা ব্যানার্জি লোডশেডিং করেছিলেন, যেটা পরবর্তীকালে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে দিয়েছে বলা হচ্ছে, সেটা তো আমরাও জানি না অ্যাকচুয়ালি ইতিহাস কী বা সত্য কী। সেই জন্যই হয়তো কোর্টের কাছে বারবার আমরা সেইভাবে অ্যাপিল দেখি না শাসক পক্ষের, যে সত্যিকারের জয়টা কার ছিল, এটাও হতে পারে। তো সত্যিকারের জয় যেটা ছিল সেটা দেখুন 1 নয় 5 6, তা 1956 ভোটের যে ব্যবধানে জয় পেয়েছিল সেটা মানুষের জয় ছিল। এত লড়াইয়ের পরেও মানুষ কিন্তু নন্দীগ্রামে যে সত্যিকারের লড়াই দিয়েছিল সেদিন, সাধারণ মানুষকে খেজুরি বা বিভিন্ন জায়গার সেই টাইমে সিপিএমের যে আন্দোলন, রাস্তা কেটে দেওয়া, মানুষের যে হাহাকার, তাদের মধ্যে খাদ্য বিলিয়ে দেওয়া, সেখানে লড়াই, সেইটা যে প্রত্যক্ষভাবে সেদিন শুভেন্দু অধিকারী করেছিলেন, তাকে যে মান্যতা দিয়েছিল, এই লড়াই সেটা স্টাবলিশড করে, মানুষ সেখানে মেনে নিয়েছিল। এবং এখানে যেটা আপনারা বলছেন বিভাজনের লড়াই, বিভাজন নয়, মানুষের লড়াই। এবং আজও যে লড়াই, এটা সত্যের সাথে অসত্যের লড়াই, অন্যায়ের সাথে
অন্যায়ের সাথে সত্যতার লড়াই, অহিংসার সাথে হিংসার লড়াই। তো এই যে বিষয়গুলো চলছে আজকে, শুধু আমরা দুটো সিট দেখছি, দুটো সিট নয়, এটা সারা পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমরা দুটো রায় দেখতে চলেছি। একটা আমরা সেদিনকে যেরকম নন্দীগ্রাম দেখেছিলাম, সেরকম আগামী দিনে আমরা ভবানীপুর দেখব। এবং ভবানীপুরের যে ভোট পার্সেন্টেজ বা ভবানীপুরের যে ইতিহাস বা ভবানীপুরের আমাদের যে বিজেপির থেকে আমাদের যে দেওয়া চার্জশিট, সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি। সেটা আপনাদের ভবানীপুরের যে 70 নম্বর ওয়ার্ড আছে, সেখানে জল জমে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নাগরিকের মৃত্যুর ঘটনা হোক, যেটা তৃণমূল কংগ্রেসের অপদার্থতাকে দেখাচ্ছে, কিংবা যে ভবানীপুরের নিকাশি প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন সেটা আজও হয়নি, সেইটা বলুন, কিংবা এসএসসি কেলেঙ্কারি যে অভিযুক্ত চাকরি প্রার্থী প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশ্বাসজনক প্রতিশ্রুতি, সেটা যে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ারই সুর, সেটাও কিন্তু সেই মমতা ব্যানার্জির, সেটা কিন্তু তার দেওয়া কথা থেকেই প্রমাণ করে দেয়। তো অতএব একজন মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে, আমরা সেটা বিভিন্ন ক্ষেত্রে, আমরা খুনের ক্ষেত্রে দেখেছি, আমরা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, আমরা চাকরি চুরির ক্ষেত্রে দেখেছি, আমরা রেশন চুরির ক্ষেত্রে দেখেছি, কিংবা হাঁসখালি কামদুনির ক্ষেত্রে দেখেছি। প্রত্যেক ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন মুখ্যমন্ত্রী যার লড়াই যে বারবার পাশে গিয়ে দাঁড়াচ্ছে অন্যায়ের সাথে, অর্থাৎ তার লড়াই ন্যায়ের সাথে নয়, তার লড়াই অন্যায়ের সাথে, যিনি বারবার ধর্ষক কিংবা খুনি কিংবা যিনি চাকরি চুরি করেছে তার পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে আশ্বস্ত করে, সেটাই হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনিই হচ্ছেন ভবানীপুরের মুখ, তিনিই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ। তো স্বভাবতই সেখান থেকেই মানুষ রায় দেবে, যে সত্যের বিরুদ্ধে রায় দেবে না অসত্যের বিরুদ্ধে রায় দেবে, মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে রায় দেবে না মহিলাদের অসুরক্ষার ক্ষেত্রে রায় দেবে, 8টার পরে মহিলাদের বাইরে বেরোনো বন্ধ করে দেবে না মহিলারা সাবলীলভাবে জীবন ধারণ করবেন। তো স্বভাবতই আজকে দুর্নীতি থেকে খুন এবং তার থেকে মহিলাদের সম্মান থেকে আজকে চাকরি চুরি বা খাদ্য চুরি বা গরু চুরি বা সোনা চুরি, সবটাই কিন্তু একটা প্রেক্ষাপট। পরবর্তী বক্তা চন্দনবাবু। একটা অভিনব ঘটনা, আমি এখানে কথা বলবো ওপেন এন্ড, খুব স্বাভাবিক, কারণ আমি বিদগ্ধ বক্তাদের বক্তব্য শুনলাম এবং আমি আবারও একটি প্রশ্ন সামনে রাখব। ঝন্টু থেকে আরম্ভ করে ফাল্গুনি হয়ে এর আগে অরূপ, প্রদীপ্ত, কেয়া, প্রত্যেকেই একটা টাসেলে গেছেন এবং আলটিমেটলি তারা কনফাইন্ড হয়ে গেছেন, একেবারে সীমাবদ্ধ হয়ে গেছেন আজকের এই টপিক। অনির্বাণবাবু, শুভজিৎ যা প্রিশিডিউল করেছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর, আমি কিন্তু বারবার যে প্রসঙ্গটা তুলছি, আমি আজও এখানে দাঁড়িয়ে ঠিক একই প্রসঙ্গে ওই আঙ্গিকে এই প্রশ্নটা তুলব, ভার্সেস মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, আরও বৃহত্তরভাবে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। আপনারা আঙ্গিকটাকে বাড়িয়ে নিন, আপনারা দেখতে পাবেন যে নন্দীগ্রামে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হার বা জিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ্যমন্ত্রিত্বের থেকে আটকাতে কেউ পারেননি, কারণ সংখ্যাতত্ত্ব। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে এলেন এবং ভবানীপুর থেকে জিতে আসা তৃণমূল ক্যান্ডিডেট তাকে স্পেস করলেন, তিনি বিধানসভায় নির্বাচিত হলেন। মানে বাস্তব ঘটনাগুলো এতটাই সিম্পলিফাইড যে এখানে আমি জটিলতা খুঁজে পাচ্ছি না, কমপ্লেক্সিটি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাকে কমপ্লেক্সিটি খুঁজতে হবে। তো কমপ্লেক্সিটিটা কি? তত্ত্ব আসবে ভবানীপুরে কিভাবে বিদ্যুতের শকে বলি হয়েছিল কোনো মানুষ। শুধু ভবানীপুরে কি, সংখ্যাটা যদি সারা কলকাতা কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর বসে আছেন, আমার ভাই, কলকাতা কর্পোরেশনের রেকর্ডেড 28 জন গত 10 বছরে ইলেকট্রিকিউশনের মৃত্যু, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। এখন প্রশ্নটা ভবানীপুরকে ঘিরে নয়, প্রশ্নটা ওটা তো কর্পোরেশনের এখতিয়ার, প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, প্রশ্নটা বিধানসভাকে ঘিরে। আমি পাশাপাশিভাবে যদি এখানে এই রাজ্যে 35টা পদ পাওয়া একজন মন্ত্রীকে স্মরণ করি, অবশ্যই তিনি এখন ছায়া,
সেই মন্ত্রীর পরিধিগুলো দেখুন, 2011 থেকে 2016 হয়ে উনি 2020 পর্যন্ত 35টা দপ্তরে কি সাবলীল ভূমিকা পালন করেছিলেন। আমার ব্যক্তিগত ধারণা শুধু তাই নয়, সম্ভবত পরিসংখ্যান তাই বলবে যে অরূপরা তাকে এতটাই ডিপেন্ডেবল ইনভেস্টমেন্ট করেছিলেন যার সংখ্যাটা 35টা দপ্তর। তার অর্থ হচ্ছে এফিসিয়েন্সিতে তিনি কতটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সম্ভবত উনি ছিলেন সরকারিভাবে নিয়ন্ত্রণ করবার জন্য এবং ব্যবস্থাপনা করবার জন্য। অদ্ভুত যুক্তি। আমি কেন বলছি আপনারা ধীরে 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 সংক্ষিপ্ত থেকে একটু বিস্তৃত হন। সেই ক্যারেক্টারের মধ্যে লড়াই। একটা ক্যারেক্টার এ রাজ্যের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, আর একটি ক্যারেক্টার যাকে একজন বলছেন বাটি নিয়ে সম্ভবত ভিক্ষা করতে হবে, আর একজন বলছেন গদ্দার। আমি বলছি মানুষ মাঝখান থেকে হঠাৎ ইতিহাসকে ভুলে যাবেন কেন? অরূপরা ঠিক করে দেবেন না কেয়ারা ঠিক করে দেবেন ইতিহাস কবে থেকে কাট সাইজ হবে? কারণ আমরা জানি এই ইতিহাস হঠাৎ মোগল সাম্রাজ্য বাইরে চলে গেছে। অর্থাৎ আপনি 1200 সাল থেকে এসে সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যে ঢুকবেন। তো এই যে ওভারব্রিজ করে দেওয়া, ফ্লাইওভার করে দেওয়া ইন দ্য হিস্ট্রি, ঠিক সেই হিস্ট্রিটাই আবার একটু সংক্ষিপ্তভাবে পশ্চিমবাংলায় হচ্ছে নাকি? আমি বলতে চাইছি আরেকটি আঙ্গিকে। কারণ কুচবিহারের মানুষের কি এসে যায় নন্দীগ্রামের কে এমএলএ, কি এসে যায় ভবানীপুরের কে এমএলএ? তাদের এসে যায় নামটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, নামটা যদি শুভেন্দু অধিকারী হয়। আর কেন আমি এই প্রসঙ্গ বলে শেষ করব, আজকে আপনারা যে কটা ক্লিপ দেখালেন, প্রতিটা ক্লিপের মধ্যে কি আছে জানেন? আপনারা অতুল্য ঘোষকে দেখাচ্ছেন, আপনারা প্রফুল্ল সেনকে দেখাচ্ছেন, অজয় মুখার্জিকে দেখাচ্ছেন, আপনারা দেখাচ্ছেন প্রকারান্তে সভ্যতা, সংস্কৃতি, রাজনৈতিকভাবে, ইভেন রাজনৈতিকভাবে নিজেকে সন্ন্যাসী রূপে বরণ করা যে মানুষগুলো, বরেণ্য মানুষগুলো, তাদের ভাষাশক্তি, সহনশীলতা, পারস্পরিক মর্যাদা। আপনারা মাথায় রাখবেন, আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছি যার নেতা লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আমি গর্ব অনুভব করি। আমি গদ্দারের ভাষা বলি না, আমি বাটি নিয়ে কাউকে ভিক্ষা করতে বলি না। সম্মান করুন, সম্মান পাবেন। বাংলার মানুষ কিন্তু অসম্মানিত হচ্ছে আপনাদের এই কুরুচিকর রাজনীতির পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। দেখো শুভজিৎ, পরবর্তী বক্তাকে ডাকার আগে আমরা যখন নিউজ রুমে আলোচনা করছিলাম যে এই টপিকটা কেন চুজ করছে, তো আমাদের জাস্টিফাই করতে হবে। একটা জিনিস অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত সিচুয়েশন। আজকে ধরে নাও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে হারলেন, ভবানীপুর থেকেও হারলেন, এর মানে সিচুয়েশন হতে পারে পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে একটা বিরাট বড় একটা প্রশ্নচিহ্ন চলে আসবে। ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে গেলেন, তো এর থেকে বড় তিনি যেখান থেকেই পরে জিতে আসুন না কেন, যদি তৃণমূল ক্ষমতায় ফিরতে পারে, কিন্তু এর থেকে বড় পলিটিক্যাল সেটব্যাক কি তার জীবনের এসেছে আগে অতীতে নাকি আসবে? তো অদ্ভুত একটা এই নন্দীগ্রাম আর ভবানীপুর, এই দুটো কিন্তু একটা অদ্ভুত একটা পলিটিক্যাল ডিলেমা বা পলিটিক্যাল ডিজাস্টারের একটা পূর্বাভাস দিচ্ছে কিনা আমরা জানি না। হ্যাঁ, তুমি ডেকে নাও, কাকে ডাকবে এবারে? প্রদীপ্ত মুখার্জি। প্রদীপ্ত পরিয়ামে যেতে যেতেই, প্রদীপ্ত, আমরা তো ইতিহাস শুনলাম, আমরা তথ্য শুনলাম, আমরা যেহেতু দুটো কেন্দ্র নিয়ে আলোচনা করছি, কেন আলোচনা করছি অনির্বাণ দা পুরোটাই পরিষ্কার করে দিলেন যে একটি কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে আরএসএস এর একটা সংগঠন ছিল, ছোট হোক বড় হোক, পরবর্তীতে আস্তে আস্তে বিজেপি একটু ডালাপাড়া মেলেছিল, শুভেন্দু অধিকারী যাওয়াতে তার অনুগামীরা তার সঙ্গে গেলেন এবং সেখানে বিজেপির সংগঠনটা বাড়ল। আমার প্রশ্ন হচ্ছে, ঝন্টুদা যে শুরুতেই তথ্য দিলেন ভবানীপুরে বিজেপির ভোট বাড়ছে, গোটা ভবানীপুর চত্বরে কটা বিজেপির পার্টি অফিস আছে, সংগঠন নেই, ভোট বাড়ছে, ভাবাচ্ছে কি? না, কতটা ভাবাচ্ছে না সেটা রেজাল্টের জন্য ওয়েট করতে হবে বলে তোমরা ভাবছো হয়তো, কিন্তু আমি ইতিমধ্যে আমার কনক্লুশন বলে দিয়েছি যে কোনো ভাবানোর জায়গা নেই, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত জিতছে। কিন্তু তোমরা যে জায়গাটা নির্দিষ্টভাবে দেখালে তোমাদের প্রোমোটা বা প্যাকেজটা, সেখানে তোমরা 67 সাল অবধি সম্ভবত আটকে রাখলে, কিন্তু 67 ঠিক তৎপরবর্তীকালে যখন পরের ভোটটা অজয় মুখার্জি হেরে গেলেন, একটা প্লেন যাচ্ছিল দিল্লিতে,
সেই দিল্লিতে প্লেনটা যখন যাচ্ছিল, অপিলা চেপিলা নিশ্চয়ই তোমরা পড়েছো যে অপিলা চপিলা অশোক মিত্র লিখেছেন, সেইখানে প্লেন যাচ্ছে, প্লেনের মধ্যে একজন বিশিষ্ট ভদ্রলোক বলে উঠলেন, এ প্লেন ফুল অফ সিনস, এ প্লেন ফুল অফ সিনস, মানে একটা পুরো পাপ ভর্তি প্লেন যাচ্ছে। যারা সেই সময় ওই প্লেনে চড়েছিলেন, যারা যারা ওই বামপন্থা বা ওই যুক্তফ্রন্টকে হারিয়ে ইন্দিরাদির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আদর্শের চিন্তা হচ্ছে না কংগ্রেস কীরকম আদর্শ? যারা হাত কেটে দিল, সোমনাথ চট্টোপাধ্যায়কে বসিয়ে দিল, সেই হাত কাটলো যারা দেশের সার্বভৌমিকতার নামে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে সেই হাত বামফ্রন্টের সঙ্গে বসলো না, যাদের 56,000 কর্মীকে খুন করেছিল। কত রুচিকর আদর্শ চিন্তা আমার জানা নেই। সেই আদর্শের কথা বলছিলেন কেয়া দেবী, যেখানে বলছিলেন আদর্শ মানে চোরেদের আদর্শ, মানে যারা চুরি করেছে, তৃণমূল কংগ্রেস মানেই চোর। 2020 সালের ডিসেম্বর মাস শুভেন্দুদা ওই দলে গেছেন। হ্যাঁ, আমি দাদা বলি শুভেন্দুদাকে, কারণ আমি তখনও অবধি বলেছি শুভেন্দুদা আমার নেতা, তখনও অবধি বলেছি। আর ওরা চোর বলেছে, ওরা বলেছে বাটপার, সেই ওরা ওকে নিয়ে চলে গেছে ওর দলে। কিন্তু আমি যেটা বলতে চাইছি এখানে ইম্পর্টেন্ট, যে শুভেন্দুদা তো 20 সাল অবধি দলে ছিলেন, এবং ওই যে 35টা আসন ফাসন কী সব বললেন আর কি, তাহলে শুভেন্দুদা প্রত্যেকটা দুর্নীতি জানেন। কারণ 20 সালের পর থেকে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কেউ বলতে পারবে না। যা আছে 20 সাল অবধি আছে, যে কটা তদন্ত চলছে 20 সাল অবধি আছে। 20 সালের পরে কোনো দুর্নীতির অভিযোগ নেই, সো কল্ড যে একটা ভার্সান চলছে বাজারে। তাহলে শুভেন্দুবাবু কতটা প্রচার করলেন, মিডিয়া কতটা হাইপ দিল সেই প্রচারকে, যে শুভেন্দুবাবু আজ অব্দি কোর্টে ওই চার্জশিট বলছিল, সব জায়গায় ওরা চার্জশিট দিচ্ছে, সিবিআই, ইডি, এনআইএ একটা চার্জশিট দিতে পারলো না। শুভেন্দুদা এত বড় ব্যর্থ নেতা, যে তার তো উচিত ছিল যে তৃণমূল কংগ্রেস কত দুর্নীতি করেছে সব তো তার হাতে আছে, কারণ বিজেপি তো বলেছিল সব কিছু মূল কেন্দ্রে উনি, আর চন্দনদা বলে দিলেন যে ও হচ্ছে দ্বিতীয় ভর কেন্দ্র ছিল। তাহলে প্রমাণ করার দায়টা তারও তো ছিল। কী সব কাগজ এরকম করে তুলে দেখিয়েছিল মনে আছে আপনাদের 20 সালের শেষে, 21 সালে শুরুতে, যে ওর কাছে সব তথ্য আছে। কই সে তথ্য? তার মানে মানুষকে, সত্যি তো মানুষ, কেন শুভেন্দুদা আর মমতাদিকে নিয়ে আপনারা চর্চা করবেন না? কারণ একজন যিনি বলছেন যে আমি মানুষের হয়ে কোর্টে লড়তেও রাজি আছি, আমি মানুষের হয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা দিতেও রাজি আছি, আর একজন বলছে তোমাকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকে দেবো। লড়াইটা স্বাভাবিকভাবে এইখানে, এই আদর্শের লড়াই, যেখানে মানুষের পাশে থাকার লড়াইয়ের প্রসঙ্গ আসছে। কেয়াদি বললেন যে মমতাদি বলেছেন একটা ভোট পেলেও উনি জিতবেন, ব্যাপারটা তো সেটা ছিল না। মমতাদির কথা যারা বুঝতে পারবে না তাদের এই হাল হবে। 77-এ ঠেকেছে আপ কি বার 200 পার। মমতাদি যেটা বলেছেন, আসলে বিজেপির পার্সেন্টটা এরকম ভুল বোঝে, বিজেপি মানুষকেও বুঝতে পারে না স্বাভাবিকভাবে। মমতাদি বলেছেন যদি ভবানীপুরে একটা ভোটও থাকেন সেই ভোটটা উনি পাবেন। তার মানে ওনার জয়ের ব্যাপারে উনি এতটা আশাবাদী, কারণ উনি প্রতিনিয়ত মানুষের পাশে থেকেছেন। দিদি বললেন যে চাকরি নিয়ে, চুরি নিয়ে, কথা দেওয়া নিয়ে, রিক্রুটমেন্ট প্রসেস সমান্তরাল চলছে, আপনার অফিস থেকে খুব দূরে নয়, 3 কিলোমিটারের মধ্যে সমস্ত জায়গাগুলো আছে, সরকারি অফিসগুলো। দেখুন প্রত্যেক দিন হাসি মুখে ছেলেমেয়েরা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বেরোচ্ছে, প্রত্যেক দিন। যান, গিয়ে দেখাতে পারবেন, তাহলে বুঝতে পারবেন মমতাদি যা কথা দেন সেই কথা রাখেন। মমতাদি কথা দিয়েছেন বলেই আজকে প্রতিটা ক্ষেত্রে মমতাদির পাশে মানুষ রয়েছেন, সেটা রূপশ্রী হোক, সেটা কন্যাশ্রী হোক, সেটা যুবসাথী হোক, বা সেটা স্বাস্থ্যের অধিকার হোক। আর সেগুলোকে নকল করেছে এরা। যে বিজেপি বলছে আমরা আদর্শ, আমরা পার্টি উইথ ডিফারেন্স, প্রত্যেকটা ভালো প্রকল্পকে ওরা নকল করেছে। সেটা আয়ুষ্মান ভারত হোক, আজ অব্দি মানুষের কত টাকা তারা দিতে পেরেছে, বা সেটা বেটি বাঁচাও বেটি পড়াও হোক, তার কত পার্সেন্ট টাকা, 75%-এর বেশি টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচ করে দিয়েছে। আর এরা বলছে বামপন্থী শূন্য করবে বা কিছু করবে, সবার আগে গণশক্তিতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় পুরো পেজ জুড়ে। এরা আদর্শের কথা শেখাবে আমাদের। গণশক্তি তো তৃণমূল সরকার আসার পরে আবেদন করেছিল বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেটা নিয়ে কোর্টে কেসও হয়েছিল। সেই কেস হতেই পারে। গণশক্তি কি আবেদন করে তাদের কথা বলছি না, এখানে গণশক্তি শূন্য তো, এখানে বলছি তো বিজেপির আদর্শের কথা। বিজেপি নিজের প্রচারের জন্য যাদের শূন্য করতে বলে, যাদের সব থেকে বেশি আদর্শ নিয়ে তাদের লড়াই, তাদের পত্রিকায় সব থেকে বড় আদর্শের প্রতীক নরেন্দ্র মোদীকে ছাপিয়ে দেয়। ফলে স্বাভাবিক নিয়মেই যারা আদর্শের নাম করে কিন্তু আদর্শ বিচ্যুত হয়ে যাদের চোর বলেছে তাদের নিজের দলে নিয়ে বিরোধী দলনেতা করে, এবং যারা মানুষের সমস্ত অধিকার হরণ করে নেয়, তাদের মানুষ আবার 2026-এ হারাবে। অনির্বাণ দা, প্রদীপ তো একটা কথা বললো যে যারা চোর বলেছে তাকে দলে নিয়ে নেতা তৈরি করছে, এটা যদি শুভেন্দু অধিকারীর নামটা নিয়ে আলোচনা হয় তাহলে সেটাও যেমন আলোচনার বিষয়, নামটা যদি অর্জুন সিং হয় সেটাও আলোচনার বিষয়, নামটা যদি রাজীব বন্দ্যোপাধ্যায় হয় সেটাও কিন্তু আলোচনারই বিষয়। অবশ্যই। এর পরের বক্তা কেয়া ঘোষ। কেয়া ইয়েতে উঠতে আমি জিজ্ঞেস করি, শুভজিৎ বলছিল যে ভবানীপুরে তো বিজেপির পার্টি অফিস নেই,
আর কি এখানে খোয়াব কথাটা ইউজ করা যায় কিনা জানি না আর কি, মানে বিজেপি কিসের বেসিসে এই খোয়াবটা দেখছে যে ভবানীপুরে মমতা ব্যানার্জি হেরে যাবেন? সবার আগে বলি যে অনেকগুলো অভিযোগ, অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো মজার মজার উত্তর দিতে চাই। দেখুন, খোয়াব তো সবাই দেখতে পারে, এরকম তো নয় যে স্বপ্ন দেখার অধিকার শুধুমাত্র এই রাজ্যে শাসক দলের আছে। একজন যে চরমতম দরিদ্র, যার সব কিছু এই সরকার কেড়ে নিয়েছে, যার স্বপ্ন, যার বাড়ির ছোট সন্তানটা, তার ভবিষ্যৎ, সে যখন জন্মাচ্ছে তার মাথার উপর প্রায় ৮০,০০০ টাকার দেনা, এবং কিসের জন্য? এই রাজ্য সরকারের অপদার্থতার ফলে, মেলা খেলা মৎস্যবে দেদার টাকা ছড়ানোর ফলে। তারাও তো স্বপ্ন দেখবে যে একদিন আমার এই ছোট বাচ্চাটা বড় হয়ে চাকরি করবে, পশ্চিমবঙ্গে শিল্প আসবে। মানে আমি শিল্প বলতে চুরি শিল্পটা বলছি না, চপের শিল্প বলছি না, ফুলুরি, কচুরি, মোমো, কাশফুলের বালিশ এগুলো বলছি না, আমি বলছি ভারী শিল্প আসবে। আমার পাশের রাজ্য আসাম, ২৬,০০০ কোটি টাকার সেখানে টাটাদের সেমিকন্ডাক্টর হাব তৈরি হয়েছে, যে টাটাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হয়েছে। আমার পাশের রাজ্য বাঙালি, অন্তত আমি তো যাই, আমার মনে হয় স্টুডিওতে যারা রয়েছেন প্রত্যেকেই যায়, পুরীতে যায়। সেই উড়িষ্যা সরকার ১ বছর ১.৫ বছরের পুরনো ভারতীয় জনতা পার্টির সরকার, মানে নতুন সরকার, তারাও একটা মোটা টাকার, ন্যূনতম ১০,০০০ কোটি টাকার একটা, তারা এই রাজ্য থেকেই, যখন মোহনচরণ মাঝি এসেছিলেন তিনি নিয়ে গেছেন ব্যবসায়ীকে নিজের রাজ্যে। আর আমরা হাতে পেন্সিল, বেঙ্গল মিন্স বিজনেস মুখে বলে বেঙ্গল মিন্স বোমা করছি। তো সেটা পরিবর্তন হওয়া দরকার। এই পরিবর্তনের জন্যই আমি আগেরবারও বলেছি, এখনও বলছি, এই লড়াইটা মানুষ বনাম তৃণমূলের, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের লড়াই নয়। অনেক কথা আসছে, দুর্নীতির কথা। শুভ্রজিৎ, আমার প্রশ্নের উত্তরগুলো তুমি কেড়েই নিলে। সেটা হচ্ছে যে অর্জুন সিং যখন ফিরে গেছিলেন তখন তাঁর বিরুদ্ধে যে এতগুলো, প্রায় ১০০-র উপর কেস ছিল, তখন তৃণমূলের মনে পড়েনি। বনসহায়ক দপ্তরের দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, অর্জুন সিংকে আপনারা নিয়েছিলেন তখন বলছি, আমরা তো নিয়েছি, আমাদের তো তিনি এখন নেতা, তিনি আমাদের প্রার্থী, দুবার আমরা তো বলিনি। যিনি বলেছেন তাকে প্রশ্নটা করুন, যিনি ক্রিমিনাল তাকে প্রশ্ন করুন যে তুমি এই চুরিটা বা এই অপরাধটা করেছো। আমরা জিজ্ঞাসা করছি রাজীব বন্দ্যোপাধ্যায়, যাকে ডেবরাতে সম্ভবত প্রার্থী করেছে তৃণমূল। মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে বনসহায়ক দপ্তরে দুর্নীতি হয়েছে, সে তাকে আবার পরম আদরে আমার কোলে আয় বাছা বলে তাকে টেনে নিয়েছেন। আমার কাছে আরো উদাহরণ আছে, পরেশ অধিকারী, মুকুল রায়, আমি শেষ করি, পরেশ অধিকারী, একদম মুকুল রায়, তিনি নেই, স্বর্গত, একটা অধ্যায় সমাপ্ত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এতগুলো কেস করা হয়েছিল। মানস ভূঁইয়া, খুনের মামলা, সে রাতারাতি গায়েব, ফিনিশ, গন। কি ভ্যানিশ ব্যবহার করেছিল আমি জানি না শুভ্রজিৎ। তো যখন নীতি আদর্শের কথা আসে তৃণমূল যেন না বলে। আচ্ছা, তারপরে দেখুন, মনুষ্যত্ব, মানুষ, মা মাটি মানুষ যারা বলে, তাদের তো একটা কথাই বলতে চাই যে তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। যখন শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে যখন শুভেন্দু অধিকারী পদত্যাগ করেন, তিনি তার সমস্ত পদ পোস্ট সব ছেড়ে তিনি ব্যক্তি শুভেন্দু অধিকারী হিসেবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। আর এইখান থেকে বিজেপি থেকে যারা গেছিলেন তৃণমূলে, মানে বিধানসভার বাইরে, বিধানসভার অন্দরে তো অঙ্কটা আবার বিমান বন্দ্যোপাধ্যায় বলতে পারতেন, তো তারা কেন পদত্যাগ করে যাননি? নিজেদের তাদের উপর ভরসা ছিল না যে তাদের যে প্রতীক চিহ্নে মানুষ তাদের ভোট দিয়েছিল, পরবর্তীকালে পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে গেলে একদম ছেটে ফেলে দেবে মানুষ? এটা একটা। আর দ্বিতীয় কথা বলতে, এখন খুব স্বল্প সময়, ওই যারা এখন কুকথা এসব বলছেন, তাদের দুজনের, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুজনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যে মুখ্যমন্ত্রী বলেন যে ১ সেকেন্ডে আমি আছি বলি তোমরা আছো, ১ সেকেন্ডে না হলে শেষ হয়ে যাবে, এটা প্ররোচনা নয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2011 সালে অনির্বাণদা তখন একদম মানে সাংবাদিকতার মধ্য গগনে কুরেশি সাহেবের ভূমিকা মনে করাবো, বিনোদ কুমারের কি ভূমিকা ছিল সেই সময় মনে করাবো, কতজন আধিকারিক, নির্বাচনে কাজ করা আধিকারিক সেই সময় বদল হয়েছিল মনে করাবো, অন্তত পক্ষে 7 ডজন
আধিকারিক তারা তাদের বদলানো হয়েছিল, সেইটা নিয়ে তো কই তৃণমূল কংগ্রেস প্রশ্ন করে না। আর কুকথার কথা দেখুন, আমরা এই রাজ্যে হুমায়ুন কবির থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গাছে বেঁধে পেটানো, কপালে গুলি করে অনেক কিছু শুনেছি। আর কংগ্রেস যে নীতিকথার পাঠ শেখাচ্ছে না, তাদেরও বলে রাখি, পশ্চিমবঙ্গে আপনাদের কিছু নেই, তাই বৃষ্টি কুলোপানা চক্করের মতন আপনারা আছেন, কিন্তু আপনার নেত্রী সর্বময় কর্ত্রী, তিনি সুস্থতা কামনা করি, তাকে বলতে চাই, মদ কা সওদাগর সংসদের কক্ষে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কে বলেছিলেন, তার নাম সোনিয়া গান্ধী। তাদের কাছ থেকে আমরা পাঠ নেব, আপনাদের ওই দুর্বিনীত ছোকরা রাহুল গান্ধী কিভাবে দিনের পর দিন দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেছেন এবং পরে আদালতে গিয়ে ক্ষমা চেয়েছেন, সেগুলো আমরা ভুলে গেছি? কিচ্ছু ভুলিনি। আমরা আশা করি রাহুল গান্ধী, তিনি তার মায়ের চিকিৎসা করাচ্ছেন হাসপাতালে ডাক্তারকে তিনি জিজ্ঞাসা করছেন না আপনার কোন জাত, কোন ধর্ম, আপনি এসসি না এসটি না ওবিসি, বা আমি এসসি এসটি ওবিসি ছাড়া চিকিৎসা করাবো না। আশা করছি তিনি এই কামনা করবেন না। ধন্যবাদ। শুভজিৎ, দল বদলুদের নিয়ে অনেক কথা হলো দুপক্ষ থেকেই। তো এবার আমার যেটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে বা কলকাতায় নিশ্চয়ই এয়ার কোয়ালিটি বা পলিউশন লেভেলটা যথেষ্ট উন্নত, কারণ প্রত্যেক নির্বাচনের আগে একটা অদ্ভুত পালমোনারি ডিজিজ দেখি আমরা, প্রচুর লিডার বা নেতাদের দমটা আটকে আসে, দলে থেকে কাজ করতে পারছে না। এবারে দম আটকানোর ডিজিজটা গেছে অনেকখানি, হচ্ছে দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বা কলকাতার এয়ার কোয়ালিটি অনেক বেটার হয়েছে। বলো এবার কাকে? তোমার কথা প্রসঙ্গে অরূপদার কাছে যাব। অরূপদা, আপনি পরিয়ামে যেতে যেতেই প্রশ্নটা করে ফেলি। শুভেন্দু অধিকারী যখন আপনাদের দলে, তখন শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় আপনারা পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছিলেন এবং সেখানে আজও কান পাতলে শোনা যায় শুভেন্দু অধিকারী ভিন্ন রাজনৈতিক দল ভেঙে সংগঠনটা করেছে। সেটা মুর্শিদাবাদের ক্ষেত্রেও হতে পারে, সেটা নন্দীগ্রামের ক্ষেত্রেও হতে পারে, পরবর্তীতে 21-এর পরে নন্দীগ্রামটা শোনা যায়। শুভেন্দু অধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়, আবারও বলছি সেই পাড়ায় কোনো রকম বিজেপির পার্টি অফিস নেই, বিজেপির ভোট রয়েছে। দল ভাঙার কোনো আশঙ্কা দেখছেন? কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে যে প্রশ্নগুলো উঠেছে সেটার জবাব দেওয়াটা সমীচীন। আমি নিশ্চয়ই শুভজিৎ আপনার প্রশ্নের উত্তরও দেব। আমি প্রথমে কংগ্রেসের প্রতিনিধি চন্দনদা বলছিলেন যে নন্দীগ্রাম ভবানীপুর নিয়ে বলতে গিয়ে যে ব্যাটেলটা শুধু মমতা বনাম শুভেন্দু কেন, ঠিকই তো, উচিত ছিল না মমতা বনাম শুভেন্দু হওয়া। ধরুন নন্দীগ্রামের ভূমিপুত্র একজন রয়েছেন ঘটনাচক্রে, তার নাম আবার শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, নন্দীগ্রামের ভূমিপুত্র। তো তিনি যদি নন্দীগ্রামে দাঁড়াতেন তাহলে এই প্রশ্ন উঠতো না। আমি জানি না তিনি নন্দীগ্রামে, এখনো কংগ্রেসের লিস্ট প্রকাশিত হয়নি, তিনি সাহস করে নিজের ভূমিপুত্রের জায়গা থেকে দাঁড়াবেন, নাকি সেফ সিট খুঁজবেন, নাকি না দাঁড়িয়ে বাকি সব প্রার্থীদের সমর্থন করবেন, সেটা কংগ্রেসের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকতে হবে। কিন্তু যেহেতু তিনি এখনো দাঁড়ানোর কোনো ইচ্ছে প্রকাশ করেননি, তার জন্য খুব স্বাভাবিকভাবেই মিডিয়াও এই কয়েনেসটা নিয়েছে। আমার মিডিয়াকে তো দোষ দিতে পারি না। তো আমি একটু আগে প্রথমে এই রাউন্ডে এই ফাল্গুনিদি বলছিলেন, দিদির কথায় অনেক কথা শুনলাম, মহিলা সুরক্ষা ইত্যাদি, অভয়াকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সেই পরিবারের মানুষ আপনাদের প্রার্থী হয়েছে। দিদি, অভয়াকাণ্ডের তদন্ত তো সিবিআই করেছিল, পরিবারের দাবিকে মান্যতা দিয়ে 3 দিনের মাথায় সিবিআই কেস নিয়েছিল। যাকে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, 57 দিন পরে সিবিআই প্রমাণ করেছে যে সেই অপরাধটা করেছিল এবং বারবার বলা হচ্ছে বিচার হয়নি। শিয়ালদা কোর্টের বিচার মনিটর করেছে হাইকোর্ট এবং সর্বোপরি তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট ছিল। তারপরেও যারা বলেছে বিচার হয়নি, সর্বৈব নির্জলা মিথ্যা কথা বলেছেন। নারী সুরক্ষার কথা যত কম বলা যায় বিজেপির পক্ষ থেকে তত ভালো নয় কি? কারণ আজকেও একজন আইনজীবী, আপনার দলের রাজ্য নেতা, সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং তার অডিও ভিজুয়াল সামনে এসছে। নারী সুরক্ষা, কুলদীপ সিং সেঙ্গার ধর্ষকের সমর্থনে সারা ভারতবর্ষে একমাত্র একটা রাজনৈতিক দল তারা রাস্তায় নেমে মিছিল করেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি, খোদ রেপিস্টকে ছাড়াতে হবে বলে। কেয়া দেবী খুব ভালো কথা বলেছেন যে নরেন্দ্র মোদীকে কেন মদ কা সওদাগর বলা হয়েছে, উচিত হয়নি। সত্যিই তো, নরেন্দ্র মোদী আমাদের ভগবানের সমতুল্য, তার সম্পর্কে কেন বাজে কথা বলা হবে? কিন্তু মোদীজি কি বলেছিলেন 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগে আগে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, যখন মোদীজিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা গুজরাট দাঙ্গায় এতগুলো মানুষের মৃত্যু হলো, আপনার কি খারাপ লাগেনি, অনুশোচনা হয়নি? বাজপেয়ীজি দেশের প্রধানমন্ত্রী আপনাকে রাজধর্ম পালন করতে বলেছিলেন। তখন মোদীজির উত্তর ছিল, अगर आपके गाड़ी के नीचे कुत्ते का बच्चा भी आ जाता है ना, कोट अनकोट, अगर आपके गाड़ी के नीचे कुत्ते का बच्चा भी आ जाता है ना, तभी तो दुख होता है।
সংখ্যালঘু মানুষ যাদের নির্বিচারে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তার গর্ভের শিশুকে খুন করা হয়েছে ত্রিশূলে গেঁথে, তারপর বলা হয়েছে কুত্তে কা বাচ্চে কা মৃত্যু ভি হোতা হ্যায়, মত হোতা হ্যায়, তभी তো দুঃখ হোতা হ্যায়। এটা ছিল নরেন্দ্র মোদীর বক্তব্য। তারপরে সোনিয়া গান্ধী, দেখুন আমি কংগ্রেসের প্রতিনিধি নই, সোনিয়া গান্ধী কি বলেছেন তার বক্তব্যের জাস্টিফাই করার কোনো দায়বদ্ধতা আমার নেই, কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে সোনিয়া গান্ধীর সমালোচনা আপনি করতেই পারেন। আমি শুধু অপেক্ষা করছি কখন আপনি আপনার দলের নেতা, আপনার দলের সাংসদ ছিলেন, সর্বভারতীয় নেতা সুব্রমণ্যম স্বামীর জন্য একবার এই নিন্দা জানাবেন, যে আমার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত। আমরা বলছি না, আপনার দলের নেতা নরেন্দ্র মোদীর জীবনীকার মধু পূর্ণিমা কিশোর তিনি বলছেন, এফসিন ফাইলে নাম রয়েছে, বাকি লোক বলছি, কিন্তু আপনার দলের নেতা সুব্রমণ্যম স্বামী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলেছেন? আজকে আরেকটি চিঠি সামনে এসছে, যেই চিঠিটি একদা রাজ্যপাল ছিলেন, বিজেপির নেত্রী ছিলেন আনন্দীবেন পেটেল, তার স্বামী আজ থেকে 4 দশক আগে লালকৃষ্ণ আদবানিকে লিখেছিলেন। সেই চিঠি আজকে প্রকাশ্যে এসেছে। আমি সত্যাসত্য জানি না, কিন্তু আপনার তো উচিত সুব্রমণ্যম স্বামীকে অবিলম্বে অ্যারেস্ট করানো। যদি মিথ্যা কথা বলে থাকে, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলে থাকে, সবার আগে তাকে অ্যারেস্ট করানো উচিত, এনকোয়ারি করা উচিত। কোথায় চুপ কেন এফসিন ফাইল নিয়ে? আজকে রাশিয়া তেল কিনতো ভারতবর্ষ সস্তায়, আমেরিকা হুমকি দিল তেল কেনা বন্ধ। এখন আমেরিকা বলেছে 30 দিনের জন্য ছাড় দিয়েছি, রাশিয়া থেকে তেল কিনতে পারছি। ভেনেজুয়েলা ভারতীয় টাকায় তেল কিনতে চেয়েছিল, সেই জায়গায় বন্ধ। এখন গায়ে লাগছে বলছে কোথায় যাচ্ছে। আর আপনি যদি সমস্ত প্রসঙ্গে চলে যান নন্দীগ্রাম আর ভবানীপুর থেকে, তাহলে আমি বলতে পারবো না। আপনি বুঝতে পারছি বিদেশ নীতি নিয়ে বললে খুব অসুবিধা হয়। আজকে সামগ্রিকভাবে ভারতের মান সম্মান তো ধুলোয় মিটিয়ে দিয়েছে। সামগ্রিকভাবে গোটা দেশ ভারতবর্ষকে, দেখুন আমরা দেশের নাগরিক হিসেবে আমরা সবাই ভারত সরকারের পাশে, বিজেপির পাশে থাকি বা না থাকি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের সম্মান যদি ভুলুণ্ঠিত করেন, আজকে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠবে। আমি শুধু বলি আবারও একটা জায়গায় দাঁড়িয়ে, দেখুন বাংলার মাটি, হ্যাঁ এটা ঠিক আপনি যেটা শুভজিৎ বলেছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। আচ্ছা অভিযোগ নয়, আলোচনা হয়েছে। এই যে দাড়িভিট নিয়ে বিজেপি এত গলা ফাটায়, দাড়িভিট কাণ্ড নাকি খুব খারাপ। আমি তো বলছি ওদের প্রধান মুখপাত্র, কেয়া প্রধান মুখপাত্র নয় বা ফাল্গুনি দিও প্রধান মুখপাত্র নয়, এখন প্রধান মুখপাত্রর নাম দেবজিৎ সরকার, যদি আমি ভুল না করে থাকি। দেবজিৎ 4 দিন জেল খেটেছে দাড়িভিটের সময়। দেবজিতের অভিযোগ কার বিরুদ্ধে ছিল? ওই দাড়িভিট কাণ্ড যদি খুব খারাপ হয়ে থাকে, ওই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই জেলার পর্যবেক্ষকের নাম কি ছিল? অভিযোগের তীর কার বিরুদ্ধে উঠেছিল? ওই ব্যক্তির বিরুদ্ধে। ওই যে বলছি না, আমরা কাউকে চোর বলিনি, আমরা কাউকে বলিনি নারদার তোলাবাজ, সারদার ঘুষখোর, আমরা কারোর ভিডিও পাবলিশ করিনি, করে আবার ভিডিও ডিলিট করিনি। ওয়াশিং মেশিন তত্ত্ব আমাদের বলতে হয়নি, সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা 800 কোটি টাকা চুরি করেছে রোজ ভ্যালির, আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর। একটা সময় কেয়া দেবী তখন সংবাদ মাধ্যমে ছিলেন। কেয়া দেবী হয়তো দল বদলাননি, উনি প্রফেশন বদলেছেন। সংবাদ মাধ্যম থেকে আপনি রাজনীতিতে এসেছেন, ওয়েলকাম, ভালো কথা। কিন্তু আপনি আজকে যে দল করছেন, সেই দলের নেতা নেত্রীরা কাঁথিতে গিয়ে সভা করে বলেছিল সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, ওকে গ্রেপ্তার করতে হবে। বিজেপি পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করে খবরের কাগজে মুড়ি টাকা নিতে দেখিয়েছিল। আমরা তো বলিনি, শুভেন্দু অধিকারী সংগঠক নিশ্চিতভাবে, কিন্তু সেই সংগঠনকে কেন্দ্র করে উনি যে চৌর্যবৃত্তি অবলম্বন করেছেন, এই অভিযোগ আপনারা তুলেছিলেন এবং চৌর্যবৃত্তিকে সার্টিফাই করেছেন, ডিউলি অ্যাটেস্টেড করেছেন গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে। আবারও বলছি, এবারের নির্বাচন বিদ্যুৎ দপ্তর সজাগ থাকবে, আর বিদ্যুৎ দপ্তর সজাগ থাকলে এই বিদ্যুৎ নিয়ে এত কথা উঠলো, এবার আর বিরোধী দলনেতা হওয়া দূর, বিধায়কটুকু হওয়ার সৌজন্যও জুটবে না ভারতীয় জনতা পার্টির এই প্রার্থীর। এইটুকু আজকে নিশ্চিতভাবে বলে রাখা যায়। তা আমার একটা জিনিস, তৃণমূলে 2 খুব দারুণ বক্তা, 2 প্রতিনিধি আছেন। ভবানীপুরে আমরা যা দেখতে পাচ্ছি, একটা চাপা টেনশন কেন? কোনো টেনশন নেই, বারে আছে 5টা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে, 2টো ওয়ার্ডে যেখানে তৃণমূল এগিয়ে সেখানে পড়ছে। এবং এটা তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো মিটিংয়ের নির্দেশ দিয়েছেন, ববি হাকিমকে ডেকে পাঠিয়েছেন, বারে ঘন মিটিং হয়েছে। একটা কি টেনশন কাজ করছে ভবানীপুরে? এবারে যেন ভবানীপুরটা নন্দীগ্রাম না হয়। না অনির্বাণ, একটা জিনিস তুমি দেখো, তুমি জেনারেল ইলেকশন ধরো, বাই ইলেকশন ছেড়ে দাও, বাই ইলেকশনে তো কেয়া দেবী পরাজিত হয়েছিলেন, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। জেনারেল ইলেকশন 2021, যেই জেনারেল ইলেকশনে প্রায় 1000 কোম্পানি আধা সামরিক বাহিনী এলো, যেই জেনারেল ইলেকশনে এমনকি বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষও অভিযোগ করেননি কোনো মিসকন্ডাক্টে ডিউরিং দ্য ইলেকশন। ভোট পেরিয়ে যাওয়া, রেজাল্ট পেরোনোর পরে কি বলেছেন সেটা কথা নয়, ভোটের দিনও কোনো অভিযোগ করেননি। সেই ইলেকশনের রেজাল্ট কি ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষকে প্রায় 30,000 ভোটে হারান, 28,000 সামথিং, প্রায় 28,000 সামথিং, 29,000-এর কাছাকাছি। কাট্টু 2016 ইলেকশনে সেবার বিজেপি
সিনেই নেই, সেবার দীপা দাস মুন্সি সম্ভবত, আমি যদি স্মৃতি বিভ্রম না করে থাকি, ক্যান্ডিডেট হয়েছিলেন জোটের প্রার্থী। সেখানেও মমতাদি প্রায় 24,000 ভোটে জিতেছিলেন, 25,000-এর কাছাকাছি ভোট। চন্দ্রবোস তার আগে সুব্রত বক্সী ক্যান্ডিডেট ছিলেন, মমতাদি তো প্রথমে ক্যান্ডিডেট ছিলেন না, সুব্রত বক্সী ক্যান্ডিডেট ছিলেন। বক্সিদা প্রায় ওই 30-35,000-এ জিতেছিলেন। মমতাদি যখন বাই ইলেকশনে দাঁড়ান, স্বাভাবিকভাবেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষের বাড়তি উদ্দীপনা থাকবে। শুধু স্বাভাবিকভাবে ভবানীপুরে তৃণমূলের মার্জিন কিন্তু কনস্ট্যান্ট ওই 30, 35, 40 থাকছে। বাই ইলেকশনে নিশ্চিতভাবে একটা সরকার গঠিত হয়ে গেলে তার রিফ্লেকশন অন্য থাকে। এবারও আমি বলছি, আপনি চোখ বুঝে নিশ্চিত থাকতে পারেন, এই যে ভোট ডিলিট করেছে, নাম ইত্যাদি করেছে, প্রচুর বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে, এরপরেও খুব কম করে হলেও 30 থেকে 40,000 ভোটে 30 থেকে 40। কে কিছু বলতে চাইছিলেন? না, আমি বলতে চাইছি যে দেখুন, মানুষ কিভাবে নিশ্চিন্তে চোখ বন্ধ করে উপনির্বাচনে ভোট দিয়েছে ভবানীপুরে। সব ওই বহুতলগুলো তার নিচে তালা লাগিয়ে দেওয়া হয়। এমনকি আমরা অন ক্যামেরা, TV9-এর ক্যামেরা তো আমার খুব ভুল না করলে মনে আছে যে বাইরে থেকে ভোটার নিয়ে এসে ভোট করানো, এই ছবিগুলো মানুষ চোখ বন্ধ করে করিয়েছে। আচ্ছা, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, গজনি বলে একটা সিনেমা ছিল অনির্বাণ, চমৎকার সিনেমা। সেখানে না মানুষ ভুলে যায়, মানে কিছু জিনিস মনে পড়ে আবার ভুলে যায়, এরকম। সম্ভবত অরূপবাবুর ওই গজনি সিনেমার এফেক্টটা একটা হচ্ছে, কারণ উনি শুভেন্দু অধিকারী বলেন, একবারও সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, স্বর্গত, আমি খুব শ্রদ্ধা করতাম সুব্রত মুখোপাধ্যায়, তাঁর কথা, আফরিন আলী, এগুলো একবারও মনে পড়লো না। মানে কি অদ্ভুত বিষয়, চিন্তা করুন। খালি ওই একমাত্র ওই বলে না, ওই কি একটা বলে, সব মাছের সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উনি এপস্টিন ফাইল টাইল নিয়ে অনেক কিছু বললেন। দেখুন, সেখানে রাহুল গান্ধী সম্পর্কে কি লেখা যায় না, কালীঘাট তৃণমূল কংগ্রেস বা আঞ্চলিক তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নিয়ে কথা বলছে, আপনার সামনে তার ধৃষ্টতা দেখে আমার ভালো লাগলো, শুভনন্দনও জানাচ্ছি। কিন্তু একটা কথা বলতে চাই, অত দূরে যেতে হবে না, পশ্চিমবঙ্গের মধ্যে এনাদেরই বিধায়ক ছিলেন দীপক ঘোষ, যে কথাগুলো লিখেছিলেন, তাহলে দীপক ঘোষকে কেন যখন জীবিত ছিল গ্রেপ্তার করা হয়নি? তার বইটা কেন শেষ দিকে, উনি যে মারা যাবার কিছুদিন আগে বোধহয় ব্যান করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে বলছি, নারী হিসেবে অনির্বাণদা, যে বা যারা দীপক ঘোষের বইকে উদ্ধৃত করেও বলেছেন, আমি পছন্দ করি না। কারণ মহিলা, দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, এবং কোনো মহিলার চরিত্র হনন করা তৃণমূলের ডিএনএতে থাকতে পারে, অন্তত ভারতীয় জনতা পার্টি, অন্তত কেয়া ঘোষ করবে না এবং এন্ডোর্স করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দোষ, এটা প্রশ্ন। আমি কেয়া খুব দারুণ কথা বলেছে। আমি শুধু জানতে চাইছি যে কেয়া কি তাহলে আজকের পর থেকে বিজেপি নয়? কারণ বিলকিস বানুর ধর্ষকদের যারা জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলে যে তুমি মুসলমানকে রেপ করেছো, যারা মুসলমানকে রেপ করেছো তাই তুমি রেপিস্ট নও, তুমি হিন্দু। আজকের পর থেকে এবার আসছি দ্বিতীয় কথা, তোমার বলার সময় আমি বলিনি, আশা করবো এই সৌজন্য থাকবে, যদিও বিজেপির কাছ থেকে সৌজন্য এক্সপেক্ট করা উচিত। দ্বিতীয় কথা, কেয়া দেবী বললেন বাই ইলেকশনে নাকি গেটে তালা ইত্যাদি। আমি ধরে নিলাম খুব খারাপ বাই ইলেকশন। আচ্ছা, কেয়া দেবী, আপনি তো বালিগঞ্জের বাই ইলেকশনে লড়েছিলেন, গেটে তালা অমুক তমুক যদি সবই সত্যি হয়, কেয়া দেবী আপনি দ্বিতীয় থেকে তৃতীয় বিজেপি চলে গেল কি করে? সেখানে সিপিএম কি করে দ্বিতীয় হলো? সিপিএম এর জন্য তালাটা খুলে দেওয়া হচ্ছিল মাঝে মাঝে। অন্তত ভারতীয় জনতা পার্টি আমাকে সে যোগ্য মনে করে, আমি আপনার যোগ্যতা নিয়ে বলছি না, আপনাকে তো সেটাই যোগ্য মনে করে। ব্যক্তিগত আক্রমণ হলে উত্তরটা ব্যক্তিগতই হবে, নিয়ে বলছি না, আক্রমণ ব্যক্তিগত, সেটা তো সেটিং। আমি আপনার যোগ্যতা নিয়ে বলছি না। ও আচ্ছা, সিপিএম এর জন্য তারা খুলে যায়, সিপিএম এর জন্য তারা খুলে যায়। আমরা যে আলোচনা, তালাটার নাম কি? তালাটার নাম কি? মার্কেটে নতুন হচ্ছে কংগ্রেস, তালাটার নাম কি? তালাটার নাম কোন কোম্পানির তালা? মার্কেটে নতুন কোন কোম্পানির তালা একটু বলবেন? আমরা বিষয় আসি, ঝন্টুদার কাছে যাই। ঝন্টুদা, আমরা যেহেতু নন্দীগ্রাম আর ভবানীপুর, যদি এটাকে চন্দনদা যে কথা বলছিল প্রেক্ষিত তার একটু বাড়িয়ে দিন, আমরা যদি গ্রাম আর শহর এইভাবে দেখি, তাহলে একটা গ্রামের মানুষের ভোট, কৃষকদের ভোট একটা ফ্যাক্টর, আরেকটা শহরের একটা উন্নত অংশ যেখানে কর্পোরেট সংস্কৃতি রয়েছে তাদের ভোট একটা ফ্যাক্টর। আমার প্রশ্ন হচ্ছে, শহর এবং গ্রামের ভোটিং প্যাটার্ন তো আলাদা হয়, একদম পুরোপুরি আলাদা হয়। কোনো জায়গায় লোকাল কার্ড কেউ খেলতে পারে, শুভেন্দু অধিকারী লোকাল ছেলে, ওখানে লোকাল কার্ড খেলেছিলেন এবং ওখান থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছেন। কিন্তু ভবানীপুর বা শহরগুলোতে সেখানে কিন্তু ব্র্যান্ড একটা কাজ করে, কখনো সেই ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো লোকসভা ভোটে ব্র্যান্ডের নাম নরেন্দ্র মোদী। সহমত না, আমি কিন্তু এই ধরনের ব্র্যান্ডগুলো অন্তত লাস্ট নির্বাচন, দেখো আমরা তো স্ট্যান্ডার্ডটা নিতে হয় লাস্ট নির্বাচনে 2024 লোকসভা নির্বাচন, শুধু 77টা লোকসভায় তৃণমূল
কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে তৃণমূল পিছিয়ে ছিল শহরে, মানে এতটাই শহরাঞ্চল বিমুখ হয়েছিল যে মমতা ব্যানার্জিকে লোকসভা নির্বাচনে শহর কেন্দ্রিক রাজ্যসভার প্রার্থী করতে হলো। শহর কেন্দ্রিক তার একটা ইমেজ শহরের মানুষের কাছে পৌঁছলো। কারণটা কি নরেন্দ্র মোদী না বিজেপি? না, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের 15 বছরের একটা সরকার, বিভিন্ন দুর্নীতি, ক্যাবিনেটে 44টা দপ্তর, হাইকোর্ট সুপ্রিম কোর্টে দুর্নীতি প্রমাণিত, তারপরে আরজি করের অত বড় ম্যাসিভ ঘটনা, কামদুনি, রাজ্য সরকারের ওপেন ব্যর্থতায় ডিভিশন বেঞ্চে ফাঁসির আসামি মুক্ত হয়েছে। এটা তো রেয়ার ভারতবর্ষে। আমি যদি 92 পাতার রায়টা দেখেন চমকে যাবেন যে তখন বিনীত গোয়েল সম্ভবত গোয়েন্দা দপ্তরে, তার হাতে রিপোর্ট এটা ছিল, কিছু কার্যত কিছু জমাই করেনি, যে নিম্ন আদালতে ফাঁসির আসামি ধর্ষণে তিনি সসম্মানে মুক্ত হয়ে গেছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে এগুলো ফ্যাক্টর কাজ করে, প্রথম। দ্বিতীয়, বারবার তুমি একটা প্রশ্ন করছিলে বা নির্মাণদা প্রশ্ন করছিল, উত্তর কার থেকে আসলো না, যে নন্দীগ্রাম ভবানীপুরে তো কোনো ইয়েই নেই, কাউন্সিলরই নেই বিজেপির। দেখো কাউন্সিলর নেই, তারপরেও 5টা জায়গায় এগিয়ে, এবং তার আগের ইতিহাসটা দেখো, সেখানে কিন্তু অসীম বসু কাউন্সিলর হিসেবে একটা এতে জিতেছিল বিজেপি, এবং পরবর্তীকালে তৃণমূলে সম্ভবত চলে যায়। আমার প্রশ্নটা হচ্ছে যে 11 সালে নির্বাচনটা কাছের থেকে দেখেছি, মমতা ব্যানার্জির পরিবর্তনের নির্বাচন। মমতা ব্যানার্জির কটা পার্টির অফিস ছিল? 19-এর নির্বাচনে উত্তরবঙ্গে অঢেল ভোট পেল বিজেপি, দক্ষিণের পশ্চিমাঞ্চলও পেয়েছে। কটা পার্টির অফিস ছিল? জলপাইগুড়ি এমন একটা এতে লোকসভায় যে একটা পার্টির অফিস বিজেপির নেই, মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ একটা ইম্প্যাক্ট, যে ইম্প্যাক্টটা এই মুহূর্তে তৈরি হয়েছে কিনা, যে আবেগটা পরিবর্তনের তৈরি হয়েছে কিনা আমি জানি না, সেটা বলার জায়গা আমরা নেই। কিন্তু যখন মানুষের আবেগগুলো কনসেন্ট্রেট করে না, এই রাজ্যের ভোট মেশিনারিজটা ওই খাতে বয়ে যায়। আবেগটাকে খুব জোর দিচ্ছে। চন্দন একটা কিছু বলতে গেছে। আমি একটা কিছু না, আমি বলতেই চাইছিলাম। ইনফ্যাক্ট আমি দুটো দিক থেকে কতগুলো ভার্সন পেলাম, যে ভার্সনের পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে। যেমন একটা কথা আমি বারবার বলি, যেটা কেয়ার খুব স্বাভাবিক, মানে আমি বলতে চাইছি যদি রিপ্লেসমেন্ট করা যায় ইন্ডিয়া উইন্স ফ্রিডম ডিসকভারি অফ ইন্ডিয়া, আমি মেনে নেব, ব্যাপারটা তো হয়নি। সুতরাং কে কি মন্তব্য করেছেন, আচ্ছা কংগ্রেস কি ড্যাশ, আমি আর বলতে চাইছি না এই কথাটা কে বলেছিলেন, কাকে উদ্দেশ্য করে বলেছিলেন, এবং সেটা কার উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটা জাতীয় ও রাহুল গান্ধীকে অভিধানে ভূষিত করা, ইনফ্যাক্ট এটা কেয়ার ফ্রি থিং, এগুলো হয়, এগুলো নিয়ে আমরা কেয়ার করি না, কারণ এটা পণ্ডিত নেহরুকেও আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু একটা পরিষ্কার কথা বলছি, নির্বাচনে 2টো প্রার্থী, আলোচনার কেন্দ্রভূত জায়গাটাই তো তাই, 2টো প্রার্থী, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন শুভেন্দু অধিকারী, কি ভাষা পারস্পরিকভাবে কি মর্যাদাপূর্ণ অবস্থা তৈরি হচ্ছে, এটাকে আমি প্রশ্ন তুলেছিলাম, যেহেতু আজকের আলোচনার কেন্দ্রভূত জায়গাটাই এটা। আর সেকেন্ডারিলি আমি আরেকটা কথা বলি, আজকে এটা ঘটনা যে ভবানীপুর বাই লেগেসি একটা কংগ্রেস ডমিনেন্ট জায়গা, এটা সকলেই জানে, তার ইতিহাস পড়বে, এবং সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আসা, এবং সাউথ কলকাতায় তার 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 পার্লামেন্টারি সিট, তার মধ্যে ভবানীপুর অগ্রগণী ভূমিকা, এগুলো তো মানুষ জানে, এবং তাকে ক্যাটাপাল্ট মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, যার জন্য আমি সম্ভবত এখানে এগিয়ে রাখবো। কিন্তু একটি ঘটনা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহসিকতার জায়গাটা দেখছে, মানুষই দেখছেন, যে উনি যে সিটে লড়েছেন এর আগের বারও একটি এবং এখনও একটি প্যারালাল কম্পিটিটিভ এরিয়া রাখেননি, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলনেতাকে। ইটস আ কোয়েশ্চেন অফ কারেজ, সাধারণ মানুষের প্রশ্ন তুলছে, 2টো সিট সেফগার্ড করবার জন্য যাকে লড়তে হয়, ইটস আ কোয়েশ্চেন অফ কারেজ। ঠিক আছে, আমি ফাল্গুনিজিকে একটা প্রশ্ন করবো। দেখুন, নির্বাচনে 2টো ভাগ থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইনিং, আরেকটা হচ্ছে ওয়ানডে ম্যাচ বা T20 ম্যাচ, ডে অফ ইলেকশনস। বুথ সুরক্ষিত রাখতে হয়, বুথটা। আপনি তো সংগঠনে বহুদিন কাজ করেছেন, এখনও করছেন, বিজেপিকে খুব বুকে হাত দিয়ে বলতে পারবে আমাদের সংগঠনটা, বুথ লেভেল সংগঠনটা খুব স্ট্রং, যে পশ্চিমবঙ্গে আমি বুথে অন্তত ওয়ানডে ম্যাচের দিন কড়া বোলিং এবং ঝোড়ো ব্যাটিং করতে পারবো। কোথায় আপনাদের সংগঠন? অবশ্যই স্ট্রং। যদি না হতো তাহলে 2021-এ বুথে বসার জন্য, প্রচার করার জন্য বিজেপি কার্যকর্তা কর্মীদের যেভাবে বলিদান দিতে হয়েছে, তার কারণটা কি? কারণ তারা বিজেপি করে, কারণ তারা বুথ আগলে বসেছিল, কারণ তারা লড়াইটা দিয়েছিল। ইভেন তারপর থেকে আজ অবধি প্রত্যেক দিন, আমি এটা অনেক জায়গায় বলি, আমার নামে যেরকম 38টা কেস আছে, আর্মস আছে, বোম আছে, ইভেন মহিলা হিসাবে যেটা থাকা উচিত নয়, রেপ কেস আছে, মার্ডার কেস আছে। তো এরকম 38টা কেস। আপনার বিরুদ্ধে রেপ কেস আছে? ইয়েস, আমি 2018-তে যখন পঞ্চায়েতে প্রচারে বেরিয়েছিলাম, তখন আমি নিয়ে গিয়ে রেপ করিয়েছি, মানে এই কেসও আমায় দেওয়া হয়েছে। আর্মস
সব মার্ডার। তো এই যদি স্ট্র্যাটেজি হয় একজন শাসক দলের, যে যে লড়াই দিচ্ছে তাকে দমিয়ে দাও, কিভাবে? নাই গুন্ডা দিয়ে, নাই কেস দিয়ে, নাই মেরে, নাই তাদের পরিবারের কারোর যদি কোনো কিছু থাকে তাকে বিভিন্নভাবে ধমকি দিয়ে, গুন্ডা দিয়ে। তো এই যদি স্ট্র্যাটেজি থাকে, একটাও পার্টি অফিসের দরকার নেই, মানুষের সমর্থন দরকার, বুথে গিয়ে ভোট দিতে পারাটা দরকার। সেটাই যদি সত্যি মানুষ দিতে পারে, পরিবর্তন নিশ্চিত। কিন্তু ফাল্গুনীদি, আপনি যে অভিযোগটা করছেন, এই অভিযোগটা সর্বকালের সব শাসকের বিরুদ্ধে সবসময় উঠেছে। পুলিশকে বলা হতো রাষ্ট্রীয় গুন্ডা, এই অভিযোগটা তো উঠেছে। তার মধ্যে থেকে তো সংগঠনটা করতে হয়, সেটা কি আপনারা করতে পারছেন? এই প্রশ্নটা এই কারণেই করছি, বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি। 100% করছে বলেই তো প্রাণ দেওয়ার পরেও আজকে বিজেপি এই জায়গায়। সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে তো বিজেপি উঠে এসছে, ৭৭টা আসন পেয়েছে 3টের পরে। দেখুন, মমতা ব্যানার্জি 29টা আসন পেয়েছিলেন, একটা উপনির্বাচনে জয়ের পরে 30টা আসন হয়েছে, তারপর তাকে বিরোধী দলের তকমা পেতে হয়েছে। দিদি, একটা জিজ্ঞাসা করবো তো, আমরা জাস্ট আপনাকে একটা প্রশ্ন করছি। আপনার দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিদগ্ধ লোক, প্রথম দিনের বিজেপি, সেই শ্রমিক ভট্টাচার্যকে যখন অর্জুন সিং ওই কুৎসিত শব্দ গালিগালাজ দিয়ে তেড়ে যায়, তারপর সেই অর্জুন সিং এসে দলের হয়ে আপনার ওপর ছড়ি করে, আপনি দলের ওখানকার দুর্দিনের নেত্রী, সবচেয়ে পুরনো নেত্রী, তখন আপনি সেটাকে কিভাবে জাস্টিফাই করেন? এই যে আপনি বলছেন এতগুলো কথা, সবই মেনে নিলাম যে আপনি ওখানে লড়েছেন, আপনার বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, যেই অর্জুন সিং শ্রমিক ভট্টাচার্যকে ওই কুৎসিত শব্দ নিয়ে তেড়ে গেল, সেই অর্জুন সিং এসে আপনার দলে এসে আপনার উপর ছড়ি ঘোরাচ্ছে। দেখুন, ছড়ি ঘোরানোর তো প্রশ্নই নেই। আমরা তো, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, বিশ্বাস রেখেছে বলেই দিয়েছে না। এবং যারা আসছে তারা ওখানে যে ভুল ছিল, যার জন্য আজকে পরিস্থিতি এই হয়েছে, তারা রেকটিফাই করার জন্য বিজেপিতে এসছে। মানে আপনি গ্যারান্টেড যে পরের দিন আবার তারা দল শ্বাসকষ্ট হবে না, আবার তারা তৃণমূলে আসবে না, মানে এটা আপনি গ্যারান্টেড যে 2019 লোকসভায় সাংসদ হওয়ার পর যেরকম শ্বাসকষ্ট হয়েছিল, এই যে নরেন্দ্র মোদীর সরকার জুট মিলের শ্রমিকদের জন্য, জুট ইন্ডাস্ট্রির জন্য কিছু করেননি বলে অর্জুন সিং যেরকম তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে মমতা ব্যানার্জির জয়গান গুণগান গেয়েছিলেন, আগামী দিন সেটার আবার পুনরাবৃত্তি হবে না, এটা নিয়ে আপনি নিশ্চিত? এটা জেনেও আমাদের ভালো লাগলো। প্রদীপ্ত কি বলতে চাইছে? না, আমি ঝন্টুদার একটা কমেন্ট পেলাম যে লাস্ট ভোটটাকে আমাদের একটা স্ট্যান্ডার্ড ধরতে হয়, তাহলে সেই লাস্ট ভোটটা তার স্ট্যান্ডার্ড হতে পারে যদি এই কনটেক্সটে বলি। তাহলে ৭৭টায় পিছিয়ে ছিল শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস, আর ভোটের রেজাল্ট 2019 আর 2024 একটু বলে দিক দাদা, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে যে মানুষ কতটা কি অ্যান্টিসিপেট করেছে আর কি পারসেপশন হয়েছে। অর্থাৎ আমি হাফ গ্লাস এমটি দেখবো না হাফ গ্লাস ফুল দেখবো, এইটা আমায় ডিভিডেন্ড দেবে কিনা, টিআরপি দেবে কিনা, এটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকের একটা টেন্ডেন্সি। আমি যেটা গজনি নিয়ে বলা খুব জরুরি, গজনি সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু গজনি সিনেমায় যেটা মিস হয়ে গেল সেটা হচ্ছে ওই পরে সেই যে লোহার মানে ওই হাতুড়িটা দিয়ে কিভাবে মনে করে রেখে বুকে বুকে লিখে রেখে সেই লোহার হাতুড়ি দিয়ে বদমাইশটাকে মারা হয়েছিল, সেটা বোধহয় ভুলে যাচ্ছে। আজকে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে না, আমরা হয়তো গজনিতে পড়তে পারি, কিন্তু আমরা লিখে রাখছি প্রত্যেকটা, এবং মানুষের মনে সেটা মেলে রাখছে যে হাতুড়ি দিয়ে মানুষকে মারা হচ্ছে, ভোটের সেই হাতুড়ি দিয়েই 2026-এ আবার মেরে। আমরা যখন গাজনি নিয়ে বলছি, এটাও তো বলতে হবে, যারা নিজেদের মা মাটি মানুষের কথা বলেন এই রাজ্যে, যখন তারাও তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের 300 জন কর্মী খুন হয়েছে 2021-এর যে ভোট পরবর্তী কল্পনা নয়। মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেস গেছে। এক সেকেন্ড ভাই, প্রদীপ তো আমি বলিনি। আর চন্দনদার উদ্দেশ্যে কথা বলতে চাই, চন্দনদার ভারী আপত্তি কোনো একটা অজ্ঞাত কারণে কেন শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রাম এবং ভবানীপুরে দুটো জায়গায় প্রার্থী হয়েছেন, ঠিক কথাই, কিন্তু উনি জিজ্ঞাসা করবেন না কেন সোনিয়া গান্ধী রায়বেরেলি এবং আমেঠিতে 2 জায়গায় প্রার্থী হয়েছেন। এক সেকেন্ড, 2019-এ কেন রাহুল গান্ধী ওয়ায়ানাড এবং আমেঠিতে প্রার্থী হয়েছিলেন, একবারও জিজ্ঞাসা করবেন না চন্দনদা? কারণ জিজ্ঞেস করলে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী ভয় পেয়ে যাবে তো, তার মানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ভয় পেয়েছিলেন, আর শুভেন্দু অধিকারী এবার ভয় পাচ্ছেন। এর সাথে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যদি ভয় পেয়ে তাহলে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে না, সেটা আমি কিন্তু সে কথাটা বলিনি, এই কারণে বারবার এই প্রশ্ন তুললেন, কারেজ নিয়ে বলছেন সোনিয়া গান্ধীর কি কারেজ কম ছিল চন্দনদা, না রাহুল গান্ধীর কারেজ কম ছিল? লিঙ্গার করো না, একটা জায়গায় দাঁড়াও, একটু শোনো, তারপর আবার বলো। আপনি বুঝতে পারছেন কোথায়? আমি বুঝছি, আমার প্রশ্নটা অন্য জায়গাতে। আমি প্রশ্নটা কিন্তু এটা করিনি 2 জায়গায় কেন দাঁড়িয়েছেন, আমি প্রশ্নটা করেছি এক জায়গাতে উনি জিতেছেন, মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। আজকে মমতা ব্যানার্জি আরেকটি কেন্দ্রে দাঁড়িয়েছেন, সেখানে
উনি লড়ছেন, তথাপি উনি আর একটা সিটে লড়ছেন, যেটা মমতা ব্যানার্জি গতবার করেনি, এই কম্পিটিশন করেছি। আর আমি এখানে বলে শেষ করে আমার বিশেষ কিছু বলার দরকার নেই, দুটো সিটে লড়েছেন এরকম বহু ঘটনা আছে, শুধু সোনিয়া গান্ধী কেন। আমি আর একটা কথা বলি, যেটা আমাদের প্রধানমন্ত্রী 2014, আচ্ছা কোথায় কোথায় লড়েছিলেন, কোথায় লড়েছিলেন উনি? একটা ছিলেন, দুটো তো বাস তোমার উত্তর হয়ে গেছে। না, আমি তো বলিনি, না, আমি তো লড়ার ধরনটা নিয়ে ছোট তার কাছে আমার একটা ছোট্ট শহীদ নিয়ে দাদা, আমি তো বলেই একটা শহীদ নিয়ে ছোট্ট আপনি জানিয়েছেন। চন্দনদা যে কথা বললেন, দুটো জায়গা থেকে কেউ লড়তেই পারে, লড়ার ধরনটা দেখতে হবে। আমার এখনো মনে পড়ে যাচ্ছে নন্দীগ্রামে রাম মন্দির হবে, বছর দুয়েক হয়ে গেল, ঘোষণা করা হয়েছিল, জমি অধিগ্রহণ হয়ে গেছে। এই যে রামনবমী গেল, সেই রামনবমীতে অধিগৃহীত জমিতে রাম মন্দির ছেড়ে দিন, রামলালার মন্দির ছেড়ে দিন, একটা গাঁদা ফুল ওখানে কেউ নিয়ে যায়নি। শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রাম ছেড়ে রামনবমীর দিন পড়ে রইলেন ভবানীপুরে। এইটা কিসের ইঙ্গিত? না, তার মানে পরিষ্কার যে রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ, আমাদের রাম একান্তই আমাদের ঘরের আটপোড়ে বাঙালি পুরুষ, কীর্তিবাস সোজার সেই রাম। আমরা তো যুদ্ধবীর রামকে পছন্দ করিনি, বা আমাদের বাংলার ইতিহাসে সে নেই। আমাদের রাম আটপোড়ে। আমার প্রশ্ন হচ্ছে সেই রাম এখন রাজনীতির একটা সবচেয়ে বড় পার্ট, যেই কারণে নন্দীগ্রাম তুলনামূলক সেফ সিট বলে তাকে সেই রামকে বয়ে আনতে হচ্ছে, নন্দীগ্রামকে অন্ধকার করে, রামের ঘর অন্ধকার করে ভবানীপুরে বা এমন কোনো হাই ভোল্টেজ জায়গায় যেখানে যদি চান্স পাওয়া যায় কিছুটা, প্রথম। দ্বিতীয়, আমরা একটা ভয়ানক জিনিস আমরা ইগনোর করছি, জানো, সেটা হচ্ছে প্রায় 3.5 লক্ষর কাছে পিঠে ফোর্স। পশ্চিমবঙ্গের 1 লক্ষ যদি পুলিশ ধরি, 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স। টোটাল ভারতবর্ষের 5টি রাজ্যের ভোটের প্রায় 72% অর্থ পশ্চিমবঙ্গের জন্য খরচা করা হচ্ছে। আমার কথা নয়, নির্বাচন কমিশনের লাস্ট তথ্য। অর্থাৎ 194 জন ভোটার পিছু একজন করে ফোর্স। ভাবো তুমি, ম্যান মার্কিং। সেখানে গতকাল যে ভয়ানক ঘটনাটা হলো, রাজনৈতিক হিংসা, আজকে একজন ভোট কর্মী ট্রেনিংয়ে গেছে, মাননীয় হেড মাস্টারমশাই সৈকত চট্টোপাধ্যায় তার মুখ ফাটিয়ে দিয়েছে। তার একটাই দাবি ছিল, কেন কেয়ারটেকিং সরকার, এই মুহূর্তে রাজ্যে কোনো সরকার নেই, কেয়ারটেকিং সরকার, কেন এমসিসি লাগু হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারের অ্যাড চলছে, বন্ধ করুন। ভিডিও পিছিয়ে স্টাফ ইনক্লুডিং ভিডিও একদম নিষ্ক্রিয় থেকে তাকে এই মদত জুগিয়েছে। তাহলে এই হিংসা, যে হিংসা পশ্চিমবঙ্গে আমরা ফার্স্ট বয়, আমরা অন্য কাজে যাই থাকি না কেন, ডান বাম অতি বাম সব দলের কাছে একটা ইয়ে, যে আজকে এই আলোচনাগুলো উঠছে না কেন? কেন এই যে চন্দনদাকে আমি ধন্যবাদ বললাম, যে আমরা দুটো সেন্টার 21-এ দাঁড়িয়েছিলাম, একটাতে আজকে দুটো জায়গায় গ্রামের বাকি যে 292টা সিট, যেখানে একটা বড় অংশ সন্ত্রাস বিধ্বস্ত, এখনো বাংলার বহু মানুষ বর্ডার সেক্টরে অন্য রাজ্যে পালিয়ে আছে 24-এর বা 21-এর নির্বাচনের পরে ঘর ছাড়া হয়ে। সেই মানুষগুলো যে 2018 পঞ্চায়েত নির্বাচনে 1,75,00,000 ভোটারকে, বাঙালি ভোটারকে ভোট কেন্দ্র অবধি পৌঁছতে দেয়নি শাসক, সেই অংশগুলো আলোচনা হবে না। আমরা ব্যালট বাক্স থেকে মানে রাস্তায় পড়ে থাকতে, জঙ্গলে পড়ে থাকতে দেখেছি, বিভিন্নভাবে ভোটারদের উপর বল প্রয়োগ দেখেছি, বিভিন্নভাবে ভয় দেখেছি, ব্যালট নিয়ে দৌড়াতেও দেখেছি, ব্যালট খেয়ে ফেলতে দেখেছি। আরে ভাই, ভোটারকে আউট করে দিতে দেখেছি, ভোটের আগেই ভোটার আউট করে দিতে দেখেছি। তো ভোটের আগেই বলতে তুমি ভোটার না, তুমি দেশের নাগরিক যে নও। পরিস্থিতি পশ্চিমবঙ্গে রয়েছে, সেখান থেকে গণতন্ত্রের যে এই পরিকাঠামো বের করবে কারা? না, এটা সবার শাসক শুধু নয়, বিরোধীরা দায়িত্ব আছে। আজকে শিলাদিত্য, আজকে কামদুনির সেই মেয়েরা যারা প্রতিবাদী, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারা প্রতিবাদ করেছিল বলে তাদের গায়ে দাগিয়ে দেওয়া হয়েছিল, তারা এই কি যেন আমাদের রাজনীতির একটা চর্চার বিষয়। ঝন্টুদার সঙ্গে এর আগে বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে যে হিন্দু ধর্ম আর হিন্দুত্ব, হিন্দু ধর্ম আর হিন্দুত্ব, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ঠিক একই রকমভাবে অযোধ্যায় আমি গেছিলাম, অযোধ্যাবাসী যারা আছেন, গোটা অযোধ্যা জুড়ে কিন্তু অযোধ্যাবাসী যারা আছেন, তাদের মুখ থেকে জয় শ্রীরাম স্লোগান আমি শুনিনি। লোকাল কাউকে ফোন করছি, জয় সিয়ারাম অথবা জয় সীতারাম, পরে স্লোগানটা এলো জয় শ্রীরাম। আপনার কথার প্রসঙ্গে প্রদীপ্ত বাবুর কাছে যাবো। প্রদীপ্ত বাবু, রাধা, রাধা মানে লক্ষ্মী, তো জয় শ্রীরাম আর জয় সিয়ারামের তফাৎ নেই। এটা আপনারা তৃণমূলের জিজ্ঞাসা করুন, শ্রী মানে কি আমরা কেন বলি? আরে মা লক্ষ্মীকে কি বলা হয়? এদের জিজ্ঞেস করুন, মা লক্ষ্মী হচ্ছে শ্রী। আরে আমি বলছি না, আমাকে দেবী, দেবী হচ্ছে মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালী।
কিয়াদি আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন প্রদীপ্ত বাবুর কাছে সত্যিই তো কিয়াদিরা ওপেনলি বলেন যে আমাদের ইস্তারে লেখা রয়েছে ভাই রাম মন্দির করতে হবে, কোনো লুকোচাপা নেই এখানে। আপনাদের ইস্তারে কোথায় লেখা আছে তারকেশ্বর মন্দিরটা সংস্কার করতে হবে, কোথায় লেখা আছে গঙ্গাসাগর ওখানে ব্রিজ সংস্কার করতে হবে, কোথায় লেখা আছে দুর্গাঙ্গন করতে হবে কিংবা জগন্নাথ মন্দির করতে না আমাদের কি কি লেখা আছে বলার আগে আমার মনে করছে এটা যে ওই চ্যাংদোলা করে ফেলাটা, ওটাও কি ইস্তেহারে লেখা ছিল নাকি? যে মুসলিম বিধায়ক এলে চ্যাংদোলা করে ফেলে দেবো, সেটা লেখা ছিল? লেখা তো ছিল না। 30-70 এই ভাগ 30-70 বলে ভাগ লেখা ছিল কি ইস্তেহারে? লেখা ছিল না। বিজেপির ক্যান্ডিডেট নন্দীগ্রামে প্রচার শুরু করলেন 70% দিয়ে আমরা শুরু করছি, ওদের 30%। ঠিক আছে, আমাদের এবার আমি শেষ করে দিই, ক্লোজ করে দিই। ঠিক আছে দিদি, আমি আপনার সময় বলিনি, তারপরে তো আপনারা তাদেরকে প্রমোট করছেন, বলেছে যে অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবে, হিন্দু ভোট আমরা বুঝে দিচ্ছি, দাওয়াতে ইসলাম দিতে হবে, বলেছে দাওয়াতে ইসলাম দেবে, বলেছে সেই 70-30 কে বলতে দাওয়াতে ইসলাম দেবে, সেটা বাবুল। প্রদীপ তো বলে নাও, আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের বারবার লেখা আছে যে আমরা সর্বধর্ম সমন্বয় করব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকে তিনি রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণেশ্বরে যে টিকিট কাউন্টার করেছেন সেটাও দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে বারংবার বিশ্বাসী ছিলেন এবং তার জন্য তাকে যেমন মহাকাল মন্দিরের কথা বলতে হবে, তেমনি উনি যেমন বললেন যে কি দিয়ে শুরু করেছিলেন একটা মুসলমান ভাতানা কি দিয়ে, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। অনির্বাণ দা, আমাদের উদ্দেশ্য ছিল যে এই দুটো জায়গা দেখে গ্রাম এবং শহর গোটা রাজ্যের 294টা কেন্দ্রেরই একটা ধারণা পাওয়া। আভাস। আজকে আলোচনা এখানেই শেষ করছি, দেখতে থাকুন TV9 বাংলা।